ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। সুকান্ত লিখেছিলেন, সূর্য ছুঁয়েছে ভূস্বর্গ চঞ্চল। ৩৭০ এবং ৩৫-এর এই ধারা প্রত্যাহারের ঐতিহাসিক সিদ্ধান্তে জম্মু কাশ্মীরের সুদীর্ঘ ইতিহাস দেখছে এক অভূতপূর্ব পালাবদল। বিভিন্ন সরকারি দপ্তর থেকে ইতিমধ্যেই নামিয়ে নেওয়া হয়েছে জম্মু কাশ্মীরের পৃথক পতাকা। এবার উপত্যকা জুড়ে সর্বত্র শুধু শোভা পাবে তিরঙ্গা। অন্যদিকে মোদী সরকারের এই সিদ্ধান্তের পর কার্যত ছত্রভঙ্গ বিরোধীরা। কংগ্রেসের একাধিক শীর্ষ নেতার গলায় এই কেন্দ্রীয় সিদ্ধান্তকে সমর্থনের সুর। পাশাপাশি কঠোর নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা জম্মু ও কাশ্মীর। আর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল শ্রীনগরে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং খতিয়ে দেখলেন নিরাপত্তা। এই ঐতিহাসিক ঘোষণার পর ছবিটা ঠিক কেমন উপত্যকায় জানতে সেখানে পৌঁছে গেছেন আমাদের প্রতিনিধিরা। গ্রাউন্ড জিরো থেকে একাধিক এক্সক্লুসিভ রিপোর্ট আপনাদের সামনে রাখবো। শুরুতেই আসুন দেখে নিই ঐতিহাসিক এই সিদ্ধান্তের পর যে কোনো জঙ্গি নাশকতা রুখতে কতটা জোরালো নিরাপত্তা ব্যবস্থা কি উঠে এসেছে ক্যামেরায় দেখুন। সংবিধানের ধারা ৩৭০ এবং ৩৫-এ অনুচ্ছেদের বাতিল হওয়ার তৃতীয় দিনও কিন্তু থমথমে গোটা শ্রীনগর এলাকা। আমরা দেখতে পাচ্ছি শ্রীনগরের বিভিন্ন রাস্তায় কিন্তু এভাবেই কাটা তার দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং বিপুল পরিমাণের আধা সেনা এবং জম্মু কাশ্মীর পুলিশের জওয়ানরা তারা কিন্তু রাস্তায় রয়েছেন। জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা তোলার প্রস্তাবে ছাড়পত্র মিলেছে সংসদে। রাজ্যসভা এবং লোকসভা দুই কক্ষেই পাশ হয়ে গেছে জম্মু কাশ্মীর পুনর্গঠন বিল। উপত্যকা জুড়ে এখন কড়া নিরাপত্তা। এরই মধ্যে কাশ্মীরে পৌঁছে গেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। বুধবার সোপিয়ানে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি। अच्छा रहेगा, इंशाल्लाह अच्छा रहेगा, सब कुछ होगा, आपकी हिफाजत, आपकी सलामती, यही हम लोगों का एक है। इस तरह से यह खुशहाली आए, इस तरह से आप, आपके बच्चे और आपके बच्चों के बच्चे यहाँ पर सुकून से रह सके, आगे बढ़ सके, दुनिया में अपना नाम कमा सके। দোকানের সামনে বসে সাধারণ মানুষের সঙ্গে খাবারও খান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। মিশে যান তাদের মধ্যে। নিরাপত্তা কর্মীদের সঙ্গেও কথা বলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। हमको मालूम है कि सीआरपी जो फोर्स है हमारे देश की, उस पर पूरे देश को बहुत जो ड्यूटीज आपने की हैं, छोटी से लेके बड़ी से बड़ी ड्यूटी तक पूरे हिंदुस्तान के अंदर में कोई ऐसा जगह नहीं है जहां पर अगर समस्या आई हो या जहां पर राष्ट्र को जरूरत पड़ी हो अपने बल की और अपने उसकी प्रयोग करने की, जहां पर सीआरपी नहीं है। कश्मीर के अंदर में विशेष परिस्थिति है। कश्मीर और लेफ्ट विंग एक्सट्रीमिस्ट एरिया के अंदर में ये दो खास जगह हैं जहां पर सीआरपी के लोगों ने बहुत उत्कृष्ट सेवा दी है। यहाँ पर आप लोगों ने जो सेवा की है उसका कोई मुकाबला नहीं। ৩৭০ ধারা প্রত্যাহারের আগে থেকেই জম্মু কাশ্মীরে দফায় দফায় বাহিনী পাঠিয়েছে কেন্দ্র। এখনো শ্রীনগরের রাস্তায় টহল দিচ্ছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। গ্রাউন্ড জিরো থেকে সেই ছবি তুলে এনেছে এবিপি আনন্দ। সামনে একটি পুলিশের গাড়ি, এভাবেই কিন্তু পুলিশের গাড়ি বিভিন্ন রাস্তায় আমরা দেখতে পাচ্ছি পেট্রোলিং করছে। অর্থাৎ আধা সেনা এবং জম্মু কাশ্মীর পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে। তবে এর মধ্যে দোকানপাট খুলেছে, রাস্তায় বেরিয়েছে লোকজন। एक वो तारीख थी 2 अगस्त जब जम्मू कश्मीर गृह विभाग ने एक एडवाइजरी जारी कर टूरिस्टों को और अमरनाथ यात्रियों को यहां से जाने के लिए कहा था। तब ऐसा लगा था कि कुछ बड़ा होने वाला है, बड़ा हुआ भी और जम्मू कश्मीर में बदलाव भी आया। लेकिन देखिए कि उस बदलाव के बाद हम ये गुरुद्वारा चौक में खड़े हैं। यहाँ पर लोग आराम से आ रहे हैं, जा रहे हैं, खरीदारी कर रहे हैं, सब्जी खरीद रहे हैं और सब्जी जो है वो बेचने वाले, फल बेचने वाले लोग आए हैं और तमाम जगहों पर जो है शांति है, सुबह सुबह का माहौल है। उसके बाद जो है लोग आवाजाही कर रहे हैं। কাশ্মীরে থাকা অন্যান্য রাজ্যের বাসিন্দাদের নিজেদের বাড়ি ফেরার জন্য পর্যাপ্ত বাসের ব্যবস্থা করা হয়েছে। अभी तो सर 3 दिन से लगे हैं, तो अभी टिकट मिला है, पता नहीं अब क्या होगा, बस मिलेगा, अभी क्या करेंगे। जम्मू तक का टिकट दिए हैं, हम लोग जाएंगे सर बिहार। यहाँ पे तो आप लोग हम लोग हैं सर 40 आदमी हैं। বাস রয়েছে এবং বাস ছাড়ছে।
হাজার হাজার লোক গত 3 দিন ধরে তারা কিন্তু এখানে অপেক্ষা করছিলেন, বাস ছিল না বলে তারা বেরোতে পারছিলেন না। आज बस चला रहे हैं तो आप? जी बस चला रहे हैं जम्मू जा बसें चल रही हैं? 10-20-40 बसें RTC की। हाँ साहब। ये 3 दिन के बाद बस चल रही है? हाँ साहब। अभी जा रहे हैं हम यूपी बिजनौर। जम्मू से यूपी जाएंगे। मतलब आप लोग एक साथ कितने लोग हैं? 11 आदमी बंदे हैं हम। 2 दिन से क्या इंतजार कर रहे थे? जी सर। 370 ধারা উঠে যাওয়ার ফলে জম্মু কাশ্মীর রাজ্যের বদলে এবার থেকে কেন্দ্র শাসিত অঞ্চল। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, শ্রীনগর। আমি কর্নেল পৃথ্বীরঞ্জন দাসকে দিয়ে শুরু করব। কর্নেল দাস, এই মুহূর্তের 5টা আপডেট আছে পাকিস্তানের তরফ থেকে। 1 নম্বর, ভারতের সঙ্গে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। 2 নম্বর, ইসলামাবাদে নিযুক্ত পাকিস্তানে ভারতীয় হাই কমিশনারকে দিল্লিতে ফেরত পাঠাবে পাকিস্তান। পাকিস্তানের সংবাদ মাধ্যমকে পাক বিদেশমন্ত্রী ডেকে জানিয়ে দিয়েছেন। ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাশ্মীর থেকে 370 ধারা তোলার প্রসঙ্গ রাষ্ট্রপুঞ্জে তুলবে এক্সপেক্টেড মুভ। 15ই আগস্ট ভারতের অত্যন্ত পবিত্র সম্মানের দিন, সেটাকে কালা দিবস হিসেবে পালন করবে পাকিস্তান। পাকিস্তানের এবং দিল্লিতে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতকে হাই কমিশনারকে দেশে ফেরত নেবে ইসলামাবাদ। একেবারে পাক বিদেশমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন। পাকিস্তানের এই প্রতিক্রিয়া আশ্চর্য হওয়ার মতো নয়, এটাই ওদের স্বাভাবিক প্রতিক্রিয়া হবে, কারণ তাছাড়া ওর আর কোনো পথ নেই। ওকে এখন সামরিক বাহিনী যেভাবে চাইবে সেইভাবে ওকে অ্যাক্ট করতে হবে। কালকে রাত্রেও আমি একটা টেলিভিশন চ্যানেলে দেখলাম ইমরান খান পার্লামেন্টের ভিতরে কি মানে অসহায় অবস্থায় বসে আছে। তো সেই অবস্থায় পাকিস্তানের এই সিদ্ধান্ত যদি ওরা নেয়, মোস্ট ওয়েলকাম। কারণ ভারতবর্ষ আর কত বছর এটাকে সহ্য করবে? তাছাড়া 370 ধারা এটা আমাদের আভ্যন্তরীণ ব্যাপার, তার সাথে পাকিস্তানের কোনো সম্পর্ক নেই। এটা পাক অকুপাইড কাশ্মীরের সঙ্গে যদি থাকতো তাহলে বুঝতে পারতাম। পাক অকুপাইড কাশ্মীর নিয়ে আমরা কি করব সেটা পরে দেখব, কিন্তু 370 ধারা ভারতের আভ্যন্তরীণ ব্যাপার এবং পার্লামেন্টের দ্বারা অনুমোদিত এটা তুলে নেওয়া হয়েছে। যদিও এই ধারাটা যখন ইমপ্লিমেন্টেড হয় তখন কোনো পার্লামেন্টে এনাক্টমেন্ট হয়নি, একজন প্রেসিডেন্সিয়াল প্রমুলগেশন করে সেটাকে ওরা আমাদের তখনকার যারা ছিলেন তারা এটাকে ইয়ে করেছে। কিন্তু একটা জিনিস তো মানবেন যে একটা আশঙ্কা দেশ জুড়ে রয়েছে যে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান যেভাবে একেবারে নিজের মুখে বলছেন যে পুলওয়ামা ফের হবে এবং তারপরে তার ঘটনাক্রম পরপর বর্ণনা করছেন, সেইটা রুখে দেয়া এই মুহূর্তে ভারতের সুরক্ষা বাহিনীর কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ। মানে একটা নাশকতার আশঙ্কা, ইমরান খান কার্ড শো করে দিচ্ছেন, পুলওয়ামার কথা নিজে থেকে নিজের মুখে বলছেন। তবে এখন যেই হারে মানে যেই পরিমাণে আধা সেনাবাহিনী ইন্ডাক্ট করা হয়েছে তাতে মনে হয় এইসব জিনিসগুলি করার আগে আমাদের সশস্ত্র বাহিনীর কাছে খবর চলে আসবে। কারণ কাশ্মীরে একটা পরিবর্তন এসেছে, স্পেশালি কাশ্মীরে যে পঞ্চায়েত এবং পৌরসভার ইলেকশনগুলো যেখানে ওভারঅল 75% লোক ভোট দিয়েছে এবং সেখানে কেন্দ্রীয় সরকার সরাসরি ওখানে পয়সা পাঠাচ্ছে ওদের ডেভেলপমেন্ট কাজের জন্য। এবং আপনারা দেখবেন যে একটা যে এখনকার স্বরাষ্ট্রমন্ত্রী যেদিন গেলেন 30 বছরে এই প্রথম যে কোনো বন্ধ হয়নি, কোনো কালো পতাকা দেখানো হয়নি উনি যখন শ্রীনগরে গেলেন। তার মানে গ্রামাঞ্চলে একটা অর্থনৈতিক উন্নয়নের সংকেত ওরা পেয়েছে এবং সেখানে লোক খুশি আছে। আমিও যে খবর টবর পাই আমার বন্ধু বান্ধবদের মাধ্যমে যে গ্রামের লোকরা এখন হ্যাপি, কিন্তু তার মধ্যে থেকে যারা নাকি উগ্রপন্থী, যারা সাম্প্রদায়িক উগ্রপন্থায় বিশ্বাস করে তারা প্রচেষ্টা চালাবে, কিন্তু যারা এখন শান্তিতে থাকতে চায় এবং তারা জীবিকার একটা সন্ধান পেয়েছে তারা কিন্তু এটাকে হতে দেবে না। বিভিন্ন খবরাখবর আপনি বলছেন তাদের কাছে এটা ওয়েলকাম মুভ। আমি ব্রিগেডিয়ার আশিস দত্তর কাছে আসবো, তার আগে দেখাবো যে একটা ডেফিনেটলি ছবির বদল হয়েছে, যেখানে জম্মু কাশ্মীরের সরকারি ভবনগুলোতে তিরঙ্গার পাশাপাশি জম্মু কাশ্মীরের যে পৃথক পতাকা সেটা তোলা হতো, এখন ত্রিবর্ণ রঞ্জিত আমাদের জাতীয় পতাকাই একমাত্র উড়বে সরকারি ভবনগুলোতে এবং সেই প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। দেখুন, धारा 370 हटने के बाद बहुत कुछ बदलाव होने को है
और जो एक बात कही जा रही है एक राष्ट्र एक संविधान और एक झंडे की, हालांकि राष्ट्रपति की अधिसूचना जारी होने के बाद ही एक तस्वीर बदलेगी। वो तस्वीर है सचिवालय पर लगे हुए 2 झंडे की। एक तिरंगा है बाईं तरफ और दाहिनी तरफ जो है कश्मीर का झंडा। জম্মু কাশ্মীরে ৩৭০ ধারার বিরোধিতা করে বিজেপির পূর্বসূরি জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বলেছিলেন, এক দেশে 2 বিধান, 2 প্রধান আর 2 নিশান চলবে না। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ৩৭০ অনুচ্ছেদের ঘোর বিরোধী ছিলেন। জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করাই ছিল তার জনসংঘের অন্যতম প্রধান লক্ষ্য। ১৯৫৩ সালে কাশ্মীরে ঢুকেছিলেন শ্যামাপ্রসাদ। সেখানে গ্রেফতারের পর বন্দী অবস্থাতেই তার মৃত্যু হয়, যা নিয়ে আজও বিতর্ক অব্যাহত। বারবার বলেছেন যে ৩৭০ ধারার কোনো অস্তিত্বের কোনো কারণ নেই, এটা একটা কৃত্রিম ভাবে কাশ্মীরকে ভারত থেকে আলাদা রাখা হচ্ছে এবং এটা আজই বিলুপ্ত হওয়া দরকার। এবং আজকে যে সেটা বিলুপ্ত হয়েছে সেটা দেখে আমার মনে হয় ওর আত্মা তৃপ্তি পেয়েছে, কারণ এই লড়াইটা উনি আরম্ভ করেছিলেন। প্রায় 7 দশক বাদে শ্যামাপ্রসাদের স্বপ্ন পূরণ করে সংসদের 2 কক্ষে বিল পাশ করিয়ে জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দিল মোদী সরকার। এর ফলে জম্মু কাশ্মীরের আলাদা সংবিধান এবং আলাদা পতাকা থাকবে না। শ্রীনগরে বিভিন্ন জায়গায় জম্মু কাশ্মীরের পতাকা নামিয়ে ফেলা হয়েছে। আমরা দাঁড়িয়ে রয়েছি লালবাগ এলাকা এবং এই এলাকার ঘণ্টাঘরের ঠিক সামনে। ক্যামেরাম্যান প্রবীর সামন্ত দেখাচ্ছে সেই ঘণ্টাঘর এবং সেই ঘণ্টাঘরের ওপরে 3 দিন আগে পর্যন্ত রাজ্য সরকার অর্থাৎ জম্মু কাশ্মীর সরকারের পতাকা ছিল, সেটা কিন্তু সেখান থেকে নামিয়ে দেওয়া হয়েছে। এখন যেটা প্রশাসন সূত্রের খবর, যেহেতু ধারা ৩৭০ বাতিল করা হয়েছে এবং এখানেই কিন্তু জাতীয় পতাকা উত্তোলন করা হবে। আজকেও কিন্তু শ্রীনগরের বিভিন্ন এলাকায় সংখ্যা বাড়ানো হয়েছে, আধা সেনার এবং পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে, বিভিন্ন জায়গায় নাকা চেকিং করা হচ্ছে। প্রশাসনিক ভবনে এতদিন ভারতের জাতীয় পতাকা ও জম্মু কাশ্মীরের পতাকা ছিল, এবার সেখানে শুধুই ভারতের জাতীয় পতাকা থাকবে। আমরা দাঁড়িয়ে রয়েছি শ্রীনগরের বাটমারো এলাকার প্রশাসনিক ভবনের সামনে। প্রবীরকে বলবো প্রশাসনিক ভবনের ছবি দেখাতে। এই প্রশাসনিক ভবনের ওপরে আমরা দেখতে পাচ্ছি 2টো পতাকা এখনো রয়েছে, জাতীয় পতাকা এবং জম্মু কাশ্মীরের যে রাজ্যের পতাকা, সরকারের পতাকা, সেই 2টি পতাকাই কিন্তু রয়েছে। আমরা যেটা প্রশাসন সূত্রে খবর পাচ্ছি, ৩৭০ ধারা বাতিল হওয়ার পর কয়েকদিনের মধ্যেই কিন্তু জম্মু কাশ্মীরের যে নিজের পতাকা, সরকারের পতাকা, সেটা কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়া হবে, শুধুমাত্র জাতীয় পতাকা থাকবে। আমরা কয়েকজনের সঙ্গে কথা বলবো। यहाँ पे तो 2 झंडे हम लोग देख रहे हैं, एक इंडियन फ्लैग है, एक कश्मीर का मतलब जम्मू कश्मीर का जो फ्लैग है, स्टेट फ्लैग है। तो इसमें से क्या दोनों झंडे रहेंगे या एक हटा देंगे? नहीं, खाली इंडियन फ्लैग रहेगा यहाँ पर। आफ्टर द 370 हैज बीन रिवोक्ड बाय द पार्लियामेंट, तो अब खाली एक ही झंडा रहेगा। আপাতত কড়া নিরাপত্তার মোড়কে রয়েছে গোটা উপত্যকা। তাড়াতাড়ি ছন্দে ফিরুক উপত্যকা চাইছে গোটা দেশ। এবিপি আনন্দ। ব্রিগেডিয়ার আশিস দত্তের কাছে আসবো। ব্রিগেডিয়ার দত্ত, একটা তো যে ভারত এবং পাকিস্তানের যে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক এমন আর্থিক মূল্য তার নয় যেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি, কিন্তু এই কূটনৈতিক সম্পর্ক একদিকে দিল্লিতে যিনি পাকিস্তানের হাই কমিশনার তাকে ইসলামাবাদ ফিরিয়ে নিচ্ছে এবং ইসলামাবাদের ভারতীয় হাই কমিশনারকে পুশব্যাক করছে ভারতে, কতটা তাৎপর্যপূর্ণ প্রত্যাশিত বলবেন? এটা এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে এটা প্রত্যাশিত, কারণ পাকিস্তান যে একটা পজিশনে পৌঁছে গেছে সেখানে ওদের আর কোনো উপায় ছিল না। সারা বিশ্বের সামনে ওদের মাথা হেঁট হয়েছে। ওদের এতদিন ধরে যে ধাপ্পাবাজি ব্লাফিং চলছিল সেটা আর কোনো গুরুত্ব নেই। পুলওয়ামা করলে করুক না, পুলওয়ামা করে তার জবাবে কি পেয়েছে এবং সেই জবাব আবার পাবে। নিরাপত্তা নিয়ে আমাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আমাদের আইসোলেট করা, ইন্টারন্যাশনাল ফোরামে আইসোলেট করা অত সোজা নয়, কোনো মতেই হবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে যেটার আমি কালকে শুনছিলাম, ওআইসি আমাদের বিপক্ষে গেছে, ফরে গেছে। ওআইসি কি কোনো হাত আছে এতে ইসলামকে না সাপোর্ট করে? ওদের ওদের কি কোনো অন্য অপশন ছিল নাকি? এটা করতেই হতো, ওদের আর কোনো অপশন ছিল না। আমি এখানে এই যেহেতু আপনি নিরাপত্তার কথাটা বললেন, দেখুন এই মুহূর্তে 46,000 সিআরপিএফ গত 1 সপ্তাহে মোবিলাইজ করা হয়েছে, মুভ করেছে। এইটা শিথিল হলে দেশ জুড়ে একটা আশঙ্কা যে আবার জঙ্গি অনুপ্রবেশ শুরু হবে। এমনিতেই বরফ পড়ার আগে এই সময়টা পাকিস্তানের দিক থেকে জঙ্গি অনুপ্রবেশ রেগুলারলি, আপনারাই বারবার বলেছেন বিভিন্ন অনুষ্ঠানে যে করা হয়ে থাকে। একদিকে যেরকম পুলওয়ামার মতো হোম গ্রোন টেররিস্টদের ট্রেনিং দেওয়ার ব্যাপার আছে, জঙ্গি অনুপ্রবেশ ঢোকানোর ব্যাপার আছে,
এবং ভারত বিরোধী যে সেন্টিমেন্ট সেটাকে উস্কে দিয়েই তো নাশকতা হতো। এই 370-এর পরে এই প্রক্রিয়াটা কিন্তু কাশ্মীরে চলছিল, কিন্তু এই ধারা বিলোপের পরে, এই সাহসী পদক্ষেপের পরে সেই ক্ষোভে ইন্ধন দেওয়ার লোক তো সীমান্তের উল্টো দিকেই বসে আছে, সীমান্তের ওপারেই বসে আছে। তো সেই প্রক্রিয়া তো আরো ত্বরান্বিত হতে পারে। সিকিউরিটি পার্সপেক্টিভ থেকে এটা কতটা আশঙ্কার? এই আপনি মানবেন যে 46,000 সিআরপিএফ তো 1 বছর রেখে দেওয়া যাবে না কাশ্মীরে, সেটা শিথিল হলে আবার নাশকতা পুরো দমে শুরু হয়ে যাবে না তো? আপনি তো নিজেই বললেন যে ইনফিল্ট্রেশনের সিজন বরফ পড়ে যাওয়ার পরে বন্ধ হয়ে যাবে। সিআরপিএফ এখানে থাক, কারণ সিআরপিএফ এর ডিউটি রিয়ার এরিয়া সিকিউরিটি, এলওসি আমরা দেখছি, আর্ম ফোর্সে দেখছি। সেই ক্ষেত্রে ওদের আটকানো কোনো একটা প্রবলেম না। তাছাড়া আমার ব্যক্তিগত ধারণা, এবং আমি কনভিন্সড যে ওরা বেশি আর হোলদোল করতে পারবে না। কাশ্মীরে যেই মুহূর্তে ইন্টারনাল ডেভেলপমেন্ট শুরু হবে, ওরা তো ওখান থেকে এই সমস্ত ইনফ্রাস্ট্রাকচার নষ্ট করে দিয়েছে, স্কুল কলেজ ধ্বংস করে দিয়েছে, পণ্ডিতদের এথনিক ক্লিনজিং করার চেষ্টা করেছে। তারা যদি ফিরে আসে একটা এথনিক ব্যালেন্স হবে। আমাদের ফিরিয়ে আনা আমাদের দরকার, এবং তাদের ফিরিয়ে আনার জন্য কিছু একদম রাষ্ট্রের কর্তব্য ফিরিয়ে আনা। কিন্তু আমি বলছি যে এই পুলওয়ামা ঘটিয়েছিল কিন্তু হোমগ্রোন টেররিস্টরা, সেই রকম আঘাতের সম্ভাবনা তো উড়িয়ে দেওয়া যায় না। হোমগ্রোন টেররিস্ট কিছু থাকবে, কিন্তু আপনি এটাও ভেবে দেখুন যে হোমগ্রোন টেররিস্টটা হচ্ছেটা কি করে। ইট ইজ, আমার ধারণা এটা আনএমপ্লয়মেন্টের জন্য একটা বড় ব্যাপার। হোমগ্রোন টেররিস্ট আর টোটালি ফান্ডেড বাই ইসলামাবাদ, এন্ড আইসিস এর এখানে একটা বিরাট ভূমিকা আছে। আর আরেকটা বড় কথা হলো যে এই ওআইসির কথা বলছিলাম আমি, আজকে তো ইউএই আমাদের সঙ্গে হাত মিলিয়ে দিয়েছে। ওরা একটা মেজর অয়েল সাপ্লায়ার, ইরানের সঙ্গে ওদের খুব একটা যোগাযোগ নেই। আর এই ধরনের তো একটা কড়া পদক্ষেপ নেওয়ার পরে ইট ইজ এক্সপেক্টেড, এটা আমাদের কিছু সারপ্রাইজ হওয়া উচিত নয় যে ওরা এমন যে একটা জায়গায় কোণঠাসা হয়ে পড়ে আছে, ওদের ভায়োলেন্টলি রিয়াক্ট করতে হবে। সে ভায়োলেন্টলি রিয়াক্ট ওরা করবে ইন্টারন্যাশনাল ফোরামে। ওরা আবার তো শুরু করছে ইউএন কে অ্যাপ্রোচ করা। ইউএন কে কিছু করতে পেরেছে গত 70 বছরে, কি করবে আবার? নতুন কিছু তো করার নেই। ভায়োলেন্স ছিল, ভায়োলেন্স থাকবে, 1 বছর 1.5 বছর থাকবে, তারপর থিতিয়ে যাবে। যেই মুহূর্তে ওখানে ইনভেস্টমেন্ট আরম্ভ হবে, চাকরির অপরচুনিটি খুলবে, ওরা নিজের থেকে থিতিয়ে যাবে। এখন একটা চাকরি নেই, একটা জব নেই, সারা দেশে হয়তো সেই পরিস্থিতি, কিন্তু ওরা খুবই অসহায় হয়ে পড়ে আছে, খুব অসহায়। আমি অন্তত গ্রাউন্ড রিয়েলিটি দেখেছি। এখানে 1995 সালে একটা গন্ডগোল হয়েছিল চেনারে শরীফ, ওটা স্টার্ট পয়েন্ট অফ মেজর মিলিটেন্সি। ওরা হঠাৎ দেখে গেল যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কুড ডু নাথিং, সিকিউরিটি ফোর্সেস কর্ডন করে রেখেছিল, মেজর মাস্টগুলকে হোয়াট এভার রিজন, যে কোনো কারণে হোক আগে ছেড়ে দেওয়া হলো। একটা ওদের মনে ধারণা হয়ে গেছিল যে আমরা কোনো ভায়োলেন্টলি রিয়াক্ট করবো না, কোনো স্ট্রং অ্যাকশন নেব না। তারপরে তো আপনি দেখতেই থাকছেন যে হতেই থাকলো। পণ্ডিতদের আরম্ভ হলো 2019 থেকে। 2019-এ তখনকার সরকার, কাশ্মীর সরকার 70 জন আতঙ্কবাদীকে ছেড়ে দিল, যারা খুব বিপজ্জনক লোক ছিল। তারা ছেড়ে দেওয়ার পরে 7 দিনের ভেতরে তারা একটা ডিকটেট করে দিল। সালটা আপনি 2019 বললেন, 1919। আমি দ্রুত একবার দেখবো সালমান খুরশিদ, দেশের প্রাক্তন বিদেশ মন্ত্রী এবং কংগ্রেস নেতা, ঠিক কি বলছেন পাকিস্তানের যে 5টি পদক্ষেপ দিয়ে আমি অনুষ্ঠান শুরু করলাম তাই নিয়ে। क्या इससे उनको क्या फ़ायदा होगा? मैं तो मानता हूं कि बहुत ये शॉर्ट साइटेड उनके फैसले हैं। ये हमारा कोई इससे बहुत बड़ा नुकसान नहीं होगा, नुकसान उन्हीं का होगा। आज के विश्व में आपस के संबंध बनाए रखना, चाहे वो अच्छे हों या अच्छे ना भी हों, लेकिन अपने संबंध बनाए रखना की एक व्यवस्था होती है, उस व्यवस्था को वो तोड़ना चाहते हैं तो बहुत कोई समझदारी की बात नहीं कर रहे हैं। এই প্রত্যেকটা পদক্ষেপে পাকিস্তানেরই হতে হবে বলছেন কংগ্রেস নেতা এবং প্রাক্তন বিদেশমন্ত্রী সালমান খুরশিদ। আমি কর্নেল দাসের কাছে আরেকবার যাব। আমার প্রশ্নটা খুব পরিষ্কার, সেটা হচ্ছে যে ছবিগুলো আমরা একদম এই অনুষ্ঠানের শুরুতে দেখালাম, তাতে বাজার দোকান কিন্তু তালা ঝুলছে। অর্থাৎ পরিস্থিতিটা এটা বলে দেওয়ার অপেক্ষা রাখে না যে স্বাভাবিক নয়, স্বাভাবিক হওয়াটাই বরঞ্চ বেশ অস্বাভাবিক ছিল। ইন্টারনেট, মোবাইল পরিষেবা, ল্যান্ডলাইন, সমস্ত পরিষেবা রদ। কার্যত আমাদের প্রকাশের সঙ্গে গত 48 ঘন্টা একবারও যোগাযোগ করা যায়নি। কিন্তু এই পরিষেবা চালু হলে আজকে 2019-এর প্রযুক্তির যুগে আপনি মানবেন যে অশান্তিও কিন্তু অর্গানাইজ করা হয় প্রযুক্তির দ্বারা। তো সেইখানে কিন্তু নিঃসন্দেহে এই যে ভায়োলেন্সের কথা এত হচ্ছে, সেইটা প্রযুক্তিগতভাবে
আটকানোও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হবে। এটা নিঃসন্দেহে একটা আমাদের যারা সুরক্ষা বাহিনী ওখানে কাজ করছে তাদের কাছে এটা বিরাট চ্যালেঞ্জ। কিন্তু অ্যাডিশনাল ট্রুপ যখন সেখানে ইন্ডাক্ট করা হয়েছে এবং তারা যেমন বিভিন্ন জায়গায় ডিপ্লয়েড হবে, এই যে এতগুলি সিআরপিএফ গেছে, ওরা কোথায় রাস্তায় তো ঘুরবে না, ওরা থানাগুলিকে বিফ আপ করবে, ওরা পঞ্চায়েত অফিসগুলিকে বিফ আপ করবে এবং ওরা বিভিন্ন ব্যাংক স্যাংক যেগুলি যেখানে চলা দরকার সেই জায়গাগুলিকে ওরা গার্ড করবে। তারপরে যদি তার মধ্যেও কেউ কিছু নাশকতা করে তাকে ধরা হবে, তাকে ধরুন আইএস এর সাম্প্রতিক মডেল হচ্ছে থ্রু ইন্টারনেট ট্রেনিং হয়, ফিজিক্যালিও কোথাও যেতে হয় না। লোন উলফ আক্রমণগুলো কিভাবে হয়েছে? সব ওইভাবে থ্রু ইন্টারনেট। না, ইন্টারনেটে ওরা এক্সাইট করে, ইন্টারনেটে ওরা খবর পাঠায়, ইন্টারনেটে ওরা গ্যাপগুলি কোথায় কোথায় আছে সেটা করে। তো সেইটার ব্যাপারে আমাদের প্রিকশন নিশ্চয়ই নিয়েছে। আর আরেকটা ব্যাপার যেটা ভালো হয়েছে, যেটা আমি একজন আর্মির পার্সন হয়ে ভাবছি, আমরা গত 30 বছর বলুন, গত 70 বছর ধরে সেনাবাহিনী কোথাও না কোথাও আভ্যন্তরীণ নিরাপত্তার ব্যাপারে সে লিপ্ত রয়েছে। এইটা কি হচ্ছে, সেনাবাহিনীকে মানে পুলিশীকরণ করে দেওয়া হচ্ছে, আর পুলিশকে সামরিকীকরণ করা দরকার। তো সেই ক্ষেত্রে এটা একটা ভালো পদক্ষেপ যে সিআরপিএফ এর হাতে দায়িত্ব দেওয়া হয়েছে আভ্যন্তরীণ নিরাপত্তা, সেনাবাহিনী সীমান্তে থাকবে এবং সেনাবাহিনীকে যত তাড়াতাড়ি রিলিফ করবে তত ভালো। আর যত এটা কন্টিনিউ করবে আভ্যন্তরীণ নিরাপত্তায়, সেটা আমাদের একটা জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে খারাপ। কারণ একটা সৈনিককে যখন ট্রেন করা হয়, হি ইজ সাপোজ টু বি অ্যাগ্রেসিভ। কারণ আমাদের ডিফেন্স পশ্চারটাই হচ্ছে, চাहे 30 জন হোক, চাहे পুরো কান্ট্রি হোক, অ্যাগ্রেসিভ ইন ডিজাইন, অফেন্সিভ ইন অ্যাকশন। সেই ক্ষেত্রেতে একটা সৈনিককে সবসময় অ্যাগ্রেসিভ হতো, একটা অফিসার সবসময় অ্যাগ্রেসিভ। এইটাই হচ্ছে আমাদের ট্রেনিং এর ইথোস। কিন্তু যখনই একটা সৈনিক অভ্যন্তরীণ নিরাপত্তা যাচ্ছে, তাকে বলা হবে তোমার উপর যতক্ষণ গুলি না আসছে তুমি গুলি মারবে না, সে গুলি খেলো, মরলো, তারপরে রিয়াকশন হলো। এটা আর্মির পক্ষে একটা প্রলং সিচুয়েশন, এটা ভালো নয়। নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য। আমি দ্রুত আপনাদের দেখাবো, এবার রাজনীতির পাটে আসবো। রাজ্যের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে প্রথমে শোনা গেল গৃহবন্দী করে রাখা হয়েছে, তারপর ডিটেন করা হয়েছে এবং তারপর গ্রেফতার করা হয়েছে। যদিও দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্পূর্ণভাবে সে কথা অস্বীকার করলেন। পাল্টা তাদের বক্তব্য, স্বরাষ্ট্র মন্ত্রক থেকে ভুল তথ্য দেয়া হচ্ছে। দেখুন, জম্মু কাশ্মীরের বাসিন্দাদের 370 ধারায় যে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল তা তুলে নিয়েছে মোদী সরকার। রাজ্য থেকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছে জম্মু কাশ্মীর। লাদাখও এখন পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল। এ নিয়ে গত দুদিন ধরে উত্তাল সংসদ। কাশ্মীরেও কড়া নিরাপত্তা। কাশ্মীরের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এবং ওমর আবদুল্লাহকে 370 ধারা প্রত্যাহারের আগেই গৃহবন্দী করা হয়। 370 ধারা তোলার পর তাদের গ্রেপ্তার করা হয়। সূত্রের খবর, দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং মেহবুবা মুফতিকে গ্রেপ্তার করে শ্রীনগরের সরকারি অতিথিশালায় রাখা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে কংগ্রেস নেতা উসমান মজিদ এবং কাশ্মীরের সিপিএম বিধায়ক ইউসুফ তারিগামিকেও। কাশ্মীরের প্রথম সারির রাজনৈতিক নেতা নেত্রীদের গ্রেপ্তারি নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী, শশী থারুরের মতো বিরোধী নেতারা। I thought that Farooq Abdullah ji should have attended this meeting. Yesterday I have seen a video. If it is correct, he was just crying. Today he is not available because we do not know what is their whereabouts. Some political party can take a decision. If they are going to take a decision against of any state or in favor of any state, they have to take into confidence to the people. রাহুল গান্ধী টুইট করে বলেন, কাশ্মীরের মূলধারার রাজনীতিকদের গোপন জায়গায় বন্দী করে রাখা হয়েছে। এটা সংবিধান বিরোধী ও অগণতান্ত্রিক। কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তে সন্ত্রাসবাদীরা সুযোগ পাবে। জম্মু কাশ্মীরের আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ কোথায়, সেই প্রশ্ন তুলেও মঙ্গলবার মোদী সরকারকে আক্রমণ করে বিরোধীরা। এরপরই অমিত শাহ দাবি করেন ফারুক আবদুল্লাহকে গ্রেপ্তার করা হয়নি, তিনি স্বেচ্ছায় ঘরে রয়েছেন। फारूक अब्दुल्ला साहब को ना डिटेन किया गया है, ना अरेस्ट किया गया है, वो अपनी मर्जी से अपने घर में है और तबीयत खराब है। কিন্তু এরপরই ফারুক আবদুল্লাহ দাবি করেন মিথ্যে বলছেন অমিত শাহ। I forced myself out to talk to you, to tell you that the Home Ministry is lying in the Parliament, that I am not house arrested, that I am sitting in the house inside of my own will. You think I will stay inside my house of my own will while my state is being burnt?
soon as the gates will open, our people will be out. We will fight, we will go to the court. এরপরই আরো ক্ষুব্ধ হয়ে ওঠেন অমিত শাহ। मैं रिकॉर्ड पर स्पष्टता करता हूं, वो हाउस अरेस्ट में नहीं है, उनको नहीं आना है तो गन कनपट्टी पर रखकर बाहर नहीं ला सकते हम। কাশ্মীরের প্রথম সারির নেতা নেত্রীদের কবে মুক্তি দেওয়া হয় সেদিকেই নজর রাজনৈতিক মহলে। এবিপি আনন্দ। বিশ্বনাথ, বিরোধী রাজনীতির ছবিটা কিন্তু মারাত্মক। আমি শুধু কংগ্রেসে আসি প্রথমে। রাহুল গান্ধীর পদত্যাগের পর যে নামগুলো কংগ্রেস প্রেসিডেন্ট হিসেবে ভাবা হচ্ছিল তার মধ্যে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার নাম ছিল। ঝকঝকে নবীন মুখ, একেবারে সরাসরি সম্পূর্ণ পার্টির উল্টো দিকে গিয়ে 180 ডিগ্রি পার্টির থেকে বিপরীত অবস্থান নিয়ে সমর্থন করছেন। মিলিন্দ দেওরা আরেকজন তরুণ তুর্কি। প্রবীণদের মধ্যে আসুন জনার্দন দ্বিবেদী, ভুবনেশ্বর কলিতা, যে আহমদ প্যাটেলের অত্যন্ত ঘনিষ্ঠ শুধু নয়, রাজ্যসভার চিফ হুইপ সেই ভুবনেশ্বর কলিতা, তিনি পদত্যাগ করলেন। শুধু তাই নয়, শোনা যাচ্ছে এই ইস্যুর সমর্থনে নাকি বিজেপিতে যোগও দিতে পারেন। দেখুন, একটা জিনিস যে আমরা অনেক দিন থেকেই চর্চা করছিলাম যে কংগ্রেস দলের সাংগঠনিক সংকটের কথা প্রায়ই উঠে আসে, সব প্রদেশগুলোতেও সংকট। তারপরে আমরা নেতৃত্বের সংকট নিয়ে চর্চা করছিলাম, তারপরে আমরা কর্মসূচি মানে নিয়ে এগোতে পারছে না সেটা নিয়ে সমালোচনা। এটা কি বলবেন, নীতির সংকট? ভার্চুয়ালি তো আইডিওলজিক্যাল সংকট। কারণ এই লড়াইটা ছিল, আমি কয়েকদিন ধরে বলে যাচ্ছি, এই লড়াইটা ছিল কংগ্রেসের আদর্শগত জায়গা বনাম বিজেপির আদর্শগত জায়গা। আমি বারবার আপনার স্টুডিওতেও বলেছি এই কথাটা, যেটা অটোনমি ভার্সেস ইন্টিগ্রেশনের মডেলের দ্বন্দ্ব। মানে যে কংগ্রেস দল মানে আদর্শগতভাবে বিশ্বাস করে কাশ্মীরের অটোনমি পক্ষে তারা কথা বলেন, জওহরলাল নেহরু যে মডেলটা তৈরি করেছিলেন, দিনের পর দিন তারা সেটা বিশ্বাস করতেন। এই জনার্দন ত্রিবেদীর থেকে শুরু করে কালিকারা দিনের পর দিন এই পক্ষে কথা বলেছেন। তাহলে হঠাৎ কি ঘটলো? তাহলে কি মানে তাদের অন্তরাত্মা জেগে উঠলো, যে হঠাৎ করে অন্তরাত্মা জেগে উঠলো, নাকি আসলে মনে মনে পোষণ করতেন যে 370 নম্বর ধারা থাকাই উচিত না? তার মানে কি কোন একটা জায়গায় আরেকটা হতে পারে? আমি দেখছি যে সংখ্যাগরিষ্ঠ জনমত একটা দিকে, আমি সেখানে রাজনীতিবিদ হিসেবে সেটা ওপর আমার শিলমোহর, কারণ আমাকেও ভোটে দাঁড়িয়ে লোকের সমর্থনেই জিততে হবে। দেখুন, আপনি একটু দল যাই অবস্থান নিক, আমি জনমতটা দেখে নিয়ে সেই হিসেবে আমার মত। আপনি এর বাইরে কি কংগ্রেসের কাছে প্রত্যাশা আপনি করেছিলেন? আমি জানি না। 23শে মে রেজাল্ট দিয়েছে, দলের সভাপতি নেই, মানে দলটা চালাবে কে? কান্ডারি নেই। তাহলে একটা কান্ডারিহীন মানে নৌকায় যা অবস্থা হওয়ার কথা, এই দলটারও তো তাই হওয়ার কথা, যার জন্য এক একজন এক এক রকম ভাবনা নিয়ে চলছেন, এক একজন এক একভাবে চলছেন, কারণ তাদেরকে ডাইরেকশন দেওয়ার কেউ নেই। তাদেরকে কেউ, তাদের দলের প্রধান সেনাপতি নেই, অ্যাবসেন্ট। তাকে জোর করে সভাপতি পদে বসানোর কথা বলা হচ্ছে, কখনো এ বসবে, কখনো সে বসবে। দলটা একটা বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। এবং কংগ্রেস দলের কিন্তু আমি বলছি সাংগঠনিক সমস্যা ছিল, নেতৃত্বের সমস্যা ছিল, কর্মসূচি পালনের সমস্যা ছিল। এবার যেটা ভীষণভাবে আমি লক্ষ্য করছি যে একটা আইডিওলজিক্যাল কিন্তু সংকটের মধ্যে দলটা পড়েছে। আদর্শের দৈন্য, সেই আদর্শের দৈন্য গোটা দেশের সামনে কংগ্রেসের ছবিটা এই গত 48 ঘন্টায় ঠিক কতটা নড়বড়ে করে দেখালো দেখুন। লোকসভা ভোটে ভরাডুবির পর থেকে কার্যত টলমল অবস্থায় কংগ্রেস। সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন রাহুল গান্ধী। তার উত্তরসূরি কে হবেন তা এখনো ঠিক করে উঠতে পারেনি দল। এই প্রেক্ষিতে জম্মু কাশ্মীর থেকে 370 ধারা তুলে দেওয়ার ইস্যুতে সামনে চলে এলো কংগ্রেসের অন্তরের বিভাজন। মনীষ তিওয়ারি, গুলাম নবী আজাদ, শশী তারুররা যখন সংসদের দুই কক্ষে মোদী সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে গলা ফাটাচ্ছেন, যখন টুইটারে রাহুল গান্ধী সরব, তখন কংগ্রেসের অস্বস্তি বাড়িয়ে দলের অবস্থানের উল্টো সুরে মুখ খোলেন প্রাক্তন সাধারণ সম্পাদক জনার্দন দ্বিবেদী। धारा 370 का मामला है, ये बहुत पुराना मुद्दा है और आज़ादी के बाद बहुत सारे स्वाधीनता सेनानी थे जो ये नहीं चाहते थे कि धारा 370 रहे। ये एक राष्ट्रीय संतोष की बात है। एक भूल जो आज़ादी के समय हुई थी, उस भूल को देर से ही सही सुधारा गया और ये स्वागत योग्य है। সকলকে চমকে দিয়ে জনার্দন দ্বিবেদীর পথে হাঁটেন কংগ্রেসের আরেক সাধারণ সম্পাদক তথা রাহুল ব্রিগেডের সদস্য জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও। তিনি টুইট করেন, জম্মু কাশ্মীর ও লাদাখ নিয়ে পদক্ষেপকে সমর্থন করছে। সাংবিধানিক প্রক্রিয়া মানা হলে আরো ভালো হতো, তাহলে আর কোনো প্রশ্ন উঠতো না। তবে এটা দেশের স্বার্থে এবং আমি সমর্থন করছি। মুম্বাইয়ের প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি মিলিন্দ দেওরাও টুইট করেন, এটা দুর্ভাগ্যজনক যে ধারা 370কে উদার বনাম রক্ষণশীল বিতর্কে পরিণত করা হচ্ছে। মতাদর্শগত অনড় মনোভাব থেকে সরে দলগুলির ভাবা উচিত ভারতের সার্বভৌমত্ব এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর জন্য কোনটা ভালো। জম্মু কাশ্মীরের শান্তি
যুবকদের চাকরি এবং কাশ্মীরি পণ্ডিতদের বিচারের জন্য কোনটা ভালো? হরিয়ানার রোহতকের প্রাক্তন কংগ্রেস সাংসদ দীপেন্দ্র সিংহ হুডারও দাবি, আমি সবসময় বলেছি যে ধারা 370 বিলোপ করা উচিত। 21 শতকে এর কোনো জায়গা নেই। জাতীয় ঐক্য এবং ভারতের অংশ জম্মু কাশ্মীরের উন্নয়নের স্বার্থে এই ধারা বাতিল করা হয়েছে। 370 ধারা বাতিলের বিল সংসদে ছাড়পত্র পাবার পর সোনিয়া গান্ধীর লোকসভা কেন্দ্র রায়বরেলির কংগ্রেস বিধায়ক অদিতি সিংহ টুইট করেন, আমরা ঐক্যবদ্ধ, জয় হিন্দ। প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর পুত্র অনিল শাস্ত্রীও টুইট করেন, কংগ্রেসের উচিত ছিল মানুষের মনোভাব বোঝা, দেশের মানুষ সরকারের সঙ্গে রয়েছে। একের পর এক কংগ্রেস নেতার বেসুরো মন্তব্যকে হাতিয়ার করে খোঁজা দিতে ছাড়েনি বিজেপি। সব পার্টির বেশিরভাগই এমপি এবং নেতারা ব্যক্তিগতভাবে 370 ধারা হটানোকে সমর্থন করেছেন, কিন্তু পরিস্থিতির কারণে পার্টির স্ট্যান্ডের কারণে তারা প্রকাশ্যে বলতে পারেননি। ব্যক্তিগতভাবে বা যারা নিজের হৃদয়কে আটকে রাখতে পারেননি তারা সোশ্যাল মিডিয়াতে সে মত প্রকাশ করেছেন। সেজন্য এটা নিয়ে যদি কিছু করে পার্টি তাদের বিরুদ্ধে, অনেক পার্টির মধ্যে বিভাজন হবে, পার্টি ভেঙেও যেতে পারে, লুপ্তও হতে পারে। 370 ধারা তোলা নিয়ে দলের মধ্যে বিভাজন স্পষ্ট হয়ে যাওয়ায় চরম অস্বস্তিতে পড়ে কংগ্রেস নেতৃত্ব এখন ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করছে। কংগ্রেস ওয়ার্কিং কমিটি তার একজন সদস্যের নাম হচ্ছে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। কালকে যেটা সিডব্লিউসি যে রেজলিউশন পাস করেছে, যে প্রস্তাব পাস করেছে, সেই প্রস্তাব পাসের সময় সেই জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার তার সিগনেচার আছে। অতএব কে কোথায় কি বলেছে না বলেছে আমি জানি না। অন্যদিকে জম্মু কাশ্মীর থেকে 370 ধারা তুলে নেবার প্রতিবাদে বুধবার ধর্মতলা থেকে শিয়ালদা পর্যন্ত মিছিল করে বামেরা। সংবিধানের ওপরেতে হামলা, আক্রমণ, গণতন্ত্র, গণতান্ত্রিক ব্যবস্থা, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর যে হামলা আক্রমণ সংগঠিত হয়েছে জম্মু কাশ্মীরকে ঘিরে, তার প্রতিবাদে আমরা সোচ্চার হব। ভারতে গণতন্ত্রের উপরে আরও অনেক হামলা আক্রমণ সংগঠিত হবে। ঠিক হয়েছে, আগামী 7 দিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ চলবে। পাশাপাশি 15ই আগস্ট কেন্দ্রের এই সিদ্ধান্তের প্রতিবাদে রাজ্যের সর্বত্র 2 ঘন্টা অবস্থান বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছে বামেদের তরফে। এবিপি আনন্দ। আমি দেবনানন্দার কাছে আসবো। কংগ্রেস কতটা ছন্নছাড়া সে তো গত 2 দিন ধরে দেখছি, কিন্তু তৃণমূল কংগ্রেস ওয়াকআউট করলো কেন? আমার বক্তব্য খুব পরিষ্কার, সেটা হচ্ছে জেডিইউ এনডিএ শরিক, তারা ওয়াকআউট করলো। হ্যাঁ, বিজেপির কার্য তো সুবিধে করে দিল, সবার সদস্য সংখ্যা কমে যাবে। জেডিইউর রাস্তায় তৃণমূল হাঁটবে কেন? তৃণমূল যদি বিরোধিতা করে, পদ্ধতি নিয়ে আপত্তি থাকে, তৃণমূল বিরুদ্ধে ভোট দেবে, ওয়াকআউট করবে কেন? সুমন বাবু, কোটেশন বাদ না বলে দিচ্ছি, না বলতেই তো হবে। রবীন্দ্রনাথের কথা বলে জানি, আমি রবীন্দ্রনাথ বলছি, তিক্ত বড়িকে মানে তিক্ত বড়িকে মিষ্টি আকারে গলানো হলো রাজনীতির নৈপুণ্য। বড়িটা তো তিক্ত। 370 35-এ প্রশ্ন হচ্ছে পদ্ধতিগত ত্রুটি মানে কি? আমার বক্তব্যটা বড়িটা মানে কি, যে পদ্ধতিতে এটা করা উচিত সবাই জানে, সেটা হচ্ছে রাজ্যের যে প্রশাসন মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হোক, বিধানসভা হোক, সেখানে পাশ করে, সেখানে আলোচনা করে, সেখানে জনগণের সঙ্গে কথা বলে, তা না করে ওই টেম্পোরারি বলে যে জিনিসটাকে করা হলো, রাজ্যপাল থেকে পাঠানো হলো। বিধানসভাটাই তো নেই, এই যে আমার প্রশ্ন হচ্ছে এই পদ্ধতি, হ্যাঁ, এর মধ্য থেকে আবার সুপ্রিম কোর্টের দূর একটা কেস হয়েছে, আপনারা জানেন, টেম্পোরারি ব্যাপারটাকে তারা বাতিলও করেছে বিভিন্ন কারণে। প্রশ্ন হচ্ছে আমার পক্ষে আজকে যদি আপনি ব্যাপার আজকে কেন বক্তব্য, আগে তো আমার বক্তব্য ছিল, আমার প্রশ্নটা ছিল দেবনানন্দা, এই স্বৈরতন্ত্র বলছেন, স্বৈরতন্ত্র যদি হয় তার বিরুদ্ধে এই পদ্ধতি কি? আগে জিনিসটা আমি যদি বিরোধিতা করি তাহলে বিষয়টার বিরোধিতা করছি, কিন্তু আসলে তো যেভাবে আনা হয়েছে সেখানে ভুল। আপনি যে জিনিসটা আনছেন, আমি যদি বিরোধিতা করি, ভোটটা দিতে হবে, কেন দেবো? আপনি আমার কথাটা বুঝতে পারেননি। আপনি যে পদ্ধতিতে আনছেন এটা তো অন্যায়। আমি যদি ভোটটা দিই তার মানেটা কি? আপনার পদ্ধতিহীন ভাবে ভুল জিনিসটা এনেছেন, সেটাকে বিরোধিতা করছি। আগে যে জিনিসটা করলেন সেটা তো ভুল। আমি যদি আর অঙ্কের বিচারে যে কোনটাতে সুবিধা করে দিলেন ওয়াকআউট করে, না আপনি যে আনছেন তো মানে অন্যায় ভাবে অপদ্ধতিতে আনছেন। যদি আপনি সত্যিকারে আনেন, দেখুন জেডিইউ যা বলেছে যে আমরা শরীর শুনলেন কেন? আমার প্রশ্ন এটা, আপনার পয়েন্টে যদি ধরি না না ঠিক আপনি অংশ নিলেন পুরোটা, তারপরে ভোটাভুটি যখন না আমার তাহলে গণতান্ত্রিক অধিকার নিয়মের কথা না, জেডিইউ যেরকম বলেছে যে আমি এনডিএ তেই থাকব, আপনার সঙ্গে আমি তো বললাম আপনি তাহলে প্রথম দিনই সংসদ থেকে
কেন যাব? আমি তো আমার ভয়েসটা মানে কি, আপনি যে আলোচনায় অংশ নেবেন, আপনি পদ্ধতি ঠিক করবেন। না না সেটা পালিয়ে যাবে। শুনুন, আপনি গণতন্ত্র বলছেন, গণতন্ত্রের বলার অধিকার আছে, হলো আপনি পদ্ধতি ঠিক করুন, তারপরে আমি কি করব? ম্যাক্রো ইস্যুতে আছেন, আমি একটু মাইক্রোতে ঢুকি। কংগ্রেসের এত দেখালাম, সুখেন্দু শেখর রায় তৃণমূলের সাংসদ, তিনি তো মোদী সরকারের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন। তার ব্যক্তিগত ব্যাপার, এটা তো ব্যক্তিগত করা যায় দলের। আমি কি বলবো, আমি তো একজন সমর্থক মাত্র। আমার সুখেন্দু শেখর রায় কি বলেছেন এবং এই গোটা বিষয় নিয়ে তৃণমূলের পদ্ধতিগত ত্রুটিটা আছে। জম্মু কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল ইস্যুতে সামনে চলে এসেছে কংগ্রেসের অন্দরের বিভাজন। তৃণমূল আবার এই ইস্যুতে গোড়া থেকেই সতর্ক। কংগ্রেসের মতো সরাসরি ৩৭০ ধারা বাতিলের বিরোধিতায় হাঁটেনি তারা, বরং জম্মু কাশ্মীর পুনর্গঠন বিল পাশের পদ্ধতি নিয়ে আপত্তি তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। I don't agree with the procedural method. I am not talking about the merit of the bill. Constitutionally, legally, technically, it is not praiseworthy and it is not democratically what they have done. Yes, they should have discussed with the all political party meeting. They should have discussed with the local people also. বিজেপির গলায় এ নিয়ে পাল্টা কটাক্ষের সুর। এরকম বহু ঘটনা ভারতবর্ষে হয়েছে। ইমার্জেন্সি জারি করা হয়েছে, রাত্রেবেলা রাষ্ট্রপতিকে ঘুম থেকে তুলে সই করানো হয়েছে। বহু কানুন এরকম হয়েছে। আজকে সেই কংগ্রেসীরা বা তাদের যারা বাই প্রোডাক্ট তারা প্রশ্ন করছেন, তাদের এই নৈতিক অধিকার নাই। এক ধাপ এগিয়ে তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় তো প্রকাশ্যেই মোদী সরকারের ৩৭০ ধারা প্রত্যাহারের সিদ্ধান্তকে সমর্থন করেছেন। তিনি টুইট করে বলেছেন, কয়েক দশকের ভ্রান্তিবিলাস এবার শোধরানো হলো, আজ একটা বজ্রপাত হলো, আরো কিছু কি অপেক্ষা করে রয়েছে? জীবন পরিবর্তনের চাকার ওপর চলছে, আমরা নশ্বর, দেশ নয়। অতীতকে ধরে বসে থাকা উচিত নয়, আজ এবং আগামীকালের কথা ভাবতে হবে। জম্মু কাশ্মীর পুনর্গঠন বিল নিয়ে রাজ্যসভায় ভোটাভুটিতে অংশ নেয়নি তৃণমূল। ভোটাভুটির আগেই ওয়াকআউট করে তারা। লোকসভাতেও তারা একই অবস্থান নেয়। As we don't want to be part of this bill at all, whether by support or by opposing, we Trinamool Congress walk out from the meeting. বিলটা ঠিকমতো সার্কুলেটেড হয়নি, প্রচারিত হয়নি। দ্বিতীয় কথা হচ্ছে যে রাজ্যসভাতে সম্পূর্ণ না করে মধ্যপথের লোকসভাতে এসে একটা রেজলিউশন উপস্থাপিত করে দিয়ে চলে যাওয়া, এটাও রীতিবিরোধী। কিন্তু তা সত্ত্বেও আমরা এ কথা আজকে হাউসে উঠিয়েছি যে এটা সম্পূর্ণভাবে জনবিরোধী একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। কাশ্মীর একটা এমন জায়গা, এটাকে আমরা বুকের শেষ রক্ত দিয়ে রক্ষা করতে প্রস্তুত, কিন্তু সেই কাশ্মীরকে যেন মনে হচ্ছে কোথাও আরো অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তৃণমূলের এই কৌশল নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। আর কোনো রাস্তা নেই ওনাদের কাছে। টিএমসি তো এখন আমার খুব মজা লাগে যখন পার্লামেন্টে গিয়ে দেখছি তাদের অবস্থা, না পশু না পাখি, বাদুড়ের মতো মাঝখানে ঝুলে আছে। এটা কতদিন চলবে জানি না, আর কতদিন ওদের এমপিরা এটা মেনে নিতে পারবেন সেটাও জানি না। মোদী সরকারের ৩৭০ ধারা প্রত্যাহার নিয়ে তৃণমূলের মধ্যপন্থাকে আক্রমণ করেছে বামেরা। লোকসভার অভ্যন্তরে তারা বিরোধিতা করেনি, ওয়াকআউট করেছে, কিন্তু বাইরে আবার বিরোধিতা করেছে। দ্বৈত চরিত্র দেখা যাচ্ছে। আজকে এমন একটা সময় এসে পড়েছে যে সেখানে ওই শ্যাম রাখি না কুল রাখি বলে একটা কথা আছে, তারই অভিব্যক্তি গতকালের স্টেটমেন্ট। তিনি পদ্ধতিগত করছেন, অথচ আইনটা উইথড্রর ব্যাপারে তার কোনো বক্তব্য নেই। সব মিলিয়ে জম্মু কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল নিয়ে এখন সরগরম রাজ্য রাজনীতি। দীপক ঘোষ ও উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। আমি প্রণয় রায়ের কাছে আসবো। প্রণয় দা, আমি জানি না ন্যাশনাল চ্যানেলগুলো সেইভাবে এই জিনিসটা দেখাচ্ছে না, কিন্তু কার্যত আপনি যে কোনো ফুটেজ, যে কোনো ফ্রেম দেখলে বুঝবেন যে শ্রীনগর জনমানবহীন ভুতুরে একটা শহর এবং রাস্তা শুনশান। খুব অল্প সময়ের জন্য কিছু ট্রলিতে করে বাজার টাজার আসছে, বাজারের পার্মানেন্ট দোকান খুলছে না। আমি বলছি কোথাও তো সামরিক সমাধান দীর্ঘদিন চলতে পারে না, একটা রাজনৈতিক সমাধানে পৌঁছতেই হবে। এই 46,000 সিআরপিএফ অনন্তকাল 10 বছর থাকতে পারে না। আমি বলছি অজিত দোভাল গেছেন, ফেয়ার এনাফ, স্থানীয়দের 2-4 জনের সঙ্গে কথা বললেন, বাইরে খেলেন, এতে সমস্যার তো সমাধান হবে না। বরঞ্চ দেশ জুড়ে একটা আশঙ্কা হচ্ছে যে আবার নাশকতার একটা কোনো ঘটনা ঘটবে না তো?
দেখুন, রাজনৈতিক সমাধান খোঁজার জন্য এই ব্রিগেডিয়ার যেটা বললেন যে এই যে নির্বাচনটা হলো পঞ্চায়েত এবং পৌরসভা নির্বাচন, আপনি জানেন যে ওখানকার আঞ্চলিক দল এবং কংগ্রেস তারা সেই নির্বাচনে অংশগ্রহণ করেনি, তারা বয়কট করেছিল। উগ্রপন্থীরা তারা থ্রেট করেছিল যে নির্বাচন হতে দেবে না। সেই অবস্থায় দাঁড়িয়ে 75% মানুষ ভোট দিয়েছে এবং প্রায় 40,000 পঞ্চায়েত পৌরসভায় যেখানে ডাইরেক্ট সেখানে উন্নয়নের টাকা যাচ্ছে তারা অংশগ্রহণ করছে। অর্থাৎ এইটা কিন্তু যে এই যে প্রক্রিয়াটা, যে এই যে রাজনৈতিক সমাধান খোঁজার চেষ্টা, সেটা আমাদের সরকার করেছে এবং তার ফল আমরা দেখতে পাচ্ছি। আমরা যতটা আশা করেছিলাম যেভাবে রিয়্যাক্ট হতে পারে, যার জন্য এত অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, মানে অত্যন্ত সুখের খবর যে সেইভাবে এখনো হয়নি। এত নিশ্চিন্ত হওয়ার সময় এসছে। ঠিক ঠিক, কিন্তু ঘটনা হচ্ছে যে অ্যারেঞ্জমেন্টটা আছে, যে কারফিউ বলুন 144 ধারা বলুন, এটা কিন্তু এই জন্য নয় যে গন্ডগোল হয়েছে বলে, এটা হচ্ছে প্রিকশন নেওয়া হয়েছে যাতে করে গন্ডগোল হতে না পারে। এই ব্যবস্থা তো আপনি 1 বছর রেখে দিতে পারবেন না। যদি গন্ডগোলের সম্ভাবনা থাকে তার মূলে গিয়ে ঢুকে সেটাকে মেটাতে হবে। অবশ্যই, এই যেটা বললাম, এরপরে যখনই আপনার ডেভেলপমেন্টের কাজ শুরু হবে, ইন্ডাস্ট্রি যখন যাবে, যখন মানে কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলো যখন ঢুকবে, যখন সাধারণ মানুষ যারা এতদিন কিছু পায়নি, সাধারণ অধিকাংশ কাশ্মীরি মানুষ যারা সত্যিকারে অত্যন্ত সরল এবং দরিদ্র, তাদের একটা অংশকে বিভ্রান্ত করা হয়েছে, তাদের একটা অংশকে বিভ্রান্ত করে তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছে। কিন্তু এই সাধারণ মানুষ, আজকে যে একটু আগে আপনি যেটা বলছিলেন যে এবার শীত পড়বে, বরফ যাবে, তারপর আবার উগ্রপন্থীরা আসবে, একটা কথা প্রতি বছরের রুটিন, সেনাবাহিনীর তথ্যই তাই বলছে। এটা কিন্তু মনে রাখতে হবে যে পাকিস্তান থেকে প্রশিক্ষিত যারা আসে, যারা ট্রেনিং দেয়, তারা এখানকার গ্রাম অঞ্চলগুলোতেই দিত। আজকে যদি গ্রামাঞ্চলগুলোতে মানুষ যদি রুখে দাঁড়ায়, মানুষ যদি সেটাকে, সবথেকে বড় কথা গ্রামাঞ্চলে এবং শহরাঞ্চলে যদি কর্মসংস্থান আপনারা যোগাতে পারেন সাধারণ মানুষকে, আর কোনো কিছু সামরিকভাবে গেম চেঞ্জার কোনো তত্ত্বে পৌঁছানো যায় না। দ্রুত, হ্যাঁ, এই যে এখন যে ডিপ্লয়মেন্ট হয়েছে, এটা ট্যাকটিক্যালি ঠিক। কারণ যখন ইনিশিয়াল স্টেজে একটা ভালনারেবিলিটি বাড়ে, যদি ভালনারেবিলিটিটা অত বাড়ছে, আপনার ক্যাপাবিলিটিটাকেও রেডি রাখতে হবে। আমি আর বেশি যাচ্ছি না, সো দ্যাট ইউ ক্যান কন্টেইন ইট। তারপরে অবজারভেশন, তারপর ছুটখাট কিছু ঘটনা ঘটবে, হবে আস্তে 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 স্থিমিত হয়ে আছে। 3 দিন হলো, যদি 2 মাস বা 3 মাস 4 মাস যদি এইভাবে থাকে, আপনি শুনুন, একটা জিনিস 3 দিন 4 দিন দিলে তো হয় না। 3-4 মাস পরে বোঝা যাবে আস্তে আস্তে কতটুকু গ্রো করছে। আজকে যদি এতটুকু তৃপ্ত হন যে জিনিসটা প্রশমিত হলো না, এইটা প্রলং যত করবে তখন ওরা সুযোগগুলো পাবে। আমি পার্থবাবুর কাছে আসবো, তার আগে পাকিস্তানের কথা এতবার হচ্ছে, পাকিস্তানের এই মুহূর্তে প্রতিক্রিয়া রাখবো আপনাদের সামনে, যেটা দিয়ে শুরু করেছিলাম এই অনুষ্ঠান। দেখুন। रद्द अमल आएगा अगर इनके ऑपरेशन की वजह से कुछ हुआ, इंसिडेंट हुआ पुलवामा टाइप, इन्होंने एक्शन लेना है, हम उसको जवाब देंगे। ये हो नहीं सकता कि ये अगर पाकिस्तान में अटैक करेंगे हम उसका जवाब ना दें, हम जवाब देंगे। उसके बाद क्या होगा, मजीद वो और आगे बढ़ सकती है। এবছরে 14 ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে জঙ্গি হামলায় মৃত্যু হয় 40 জন জওয়ানের। আর শুধু পুলওয়ামার মতো জঙ্গি হামলার প্রসঙ্গই নয়, ফের একবার পারমাণবিক অস্ত্রের কথা উঠে এসেছে পাক প্রধানমন্ত্রীর গলায়। वो भी जवाब देंगे, हम भी देंगे। उसके बाद क्या हो सकता है, कन्वेंशन वॉर हो सकती है।
अगर हम आखिरी कतरे तक लड़ेंगे तो वो कौन सी जंग होगी? वो जंग होगी जो कोई नहीं जीत सकता, सब हार जाएंगे वो जंग, उसके इंप्लीकेशन दुनिया में पड़ेंगे। अब अगला सवाल यह है कि क्या ये मैं जिस तरह कहते हैं न्यूक्लियर ब्लैकमेल कर रहा हूं? বিজেপি অবশ্য পাক প্রধানমন্ত্রীর হুঁশিয়ারিকে গুরুত্ব দিতে নারাজ। উনি এরকম করতে পারেন, আবার করে দেখুন, তাহলে যে সার্জিক্যাল স্ট্রাইক বা এয়ার স্ট্রাইক হয়েছিল তার যে ট্রেলার ছিল বাকিটা দেখতে পাবেন। আমরা সে হিম্মত করবেন না। এখন আজাদ কাশ্মীরের লোকেদের সান্ত্বনা দেওয়ার জন্য এটা উনি বলছেন। পুরনো অবস্থান বজায় রেখে ইতিমধ্যেই কেন্দ্র জানিয়ে দিয়েছে পাক অধিকৃত কাশ্মীরও ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। सदन में जब जब जम्मू एंड कश्मीर राज्य बोला हूं तब तब पाक ऑक्यूपाई कश्मीर और কে সিপিএম ছাড়া সেই অর্থে বিরোধিতা কিন্তু পাওয়া যাচ্ছে না। আপনি মানবেন যে গোটা দেশের প্রেক্ষিতে বিরোধীদের অত্যন্ত মানে প্রায় দূরবীন দিয়ে খুঁজতে হয় এরকম অবস্থা। লোকসভার ফিগার হচ্ছে 370, রাজ্যসভায় যেখানে এনডিএ সংখ্যা লঘু সেখানে ফিগার হচ্ছে 125-61। না, এটা ঠিকই যে দূরবীন দিয়ে খোঁজাটা সাইক্লিক উপায়ে চলে, যে 1989 সালে আজকে রাজনীতি কোনো কিছু দূরবীন দিয়ে দেখতে হতো, আজকে আমরা দেখতে পাচ্ছি খালি চোখে। আর 15 বছর বাদে কে দূরবীনে থাকবে আর থাকবে না সেটা ইতিহাস। বিজেপির এনডিএর প্রথমবারের উত্থান দুই সাংসদ থেকে হয়। আমি সেই জন্যই বললাম যে এখন প্রশ্নটা হচ্ছে যে আপনি র্যাশনালি একটা দেশ তার একটা সমস্যা গত 70 বছর ধরে চলার পথে তৈরি হয়েছে, হাউ ইউ আর গোয়িং টু অ্যাড্রেস এই প্রশ্নটাই হচ্ছে যেটা 70 বছর ধরে তৈরি হলো, সেটা হচ্ছে ক্ষমতায় আসার 70 দিনের মধ্যে সলভ করছি জাস্ট বাই চেঞ্জিং, রিপিল করছি একটা ধারা 370কে তুলে নিলাম আর একেবারে জাদুর মতো হচ্ছে গোটা ঘটনাটা কাশ্মীরে ঘটতে শুরু করলো। এটা হবে না। আমি বলছি স্বশাসনের বহু রকম মডেল নিয়ে ভারতবর্ষ চলছে। পঞ্চায়েত, পৌরসভা, রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল 371, 370, A, B, C, D সব চলছে। আমি বলছি এই ভুল ধারণাটা থেকে প্রথম বেরোতে হবে যে ভারতবর্ষ নামে একটা দেশ, সেখানে একটাই মডেল চলবে। আমরা যদি মনে করি যে নানা ভাষা, নানা মত, নানা বস্ত্র, নানা পোশাক, সংস্কৃতি, হোয়াই নট ডিফারেন্ট লেভেল অফ গভর্নেন্স মডেল? অন্য অনেক গভর্নেন্সের মডেল থাকবে। মানবেন তা বলে 65 সাল ধরে একটা জায়গায় দুটো পতাকা পাশাপাশি একদম তাই। এবার আমার কথা হচ্ছে সলভ করা গেল না। হ্যাঁ, তাহলে আমার কথা হচ্ছে এই সলিউশনের দায়িত্ব তো আমার আপনার, মানে আমার কথা হচ্ছে আমার দেশের সরকারের, সমস্যা তো আমাদের। আমি বলছি ঠিক, কিন্তু 54 সাল থেকে 2019 অবধি একটা জিনিস চলবে। 54 সাল থেকে 2019 পর্যন্ত আমি আপনাকে বলছি গত 70 বছরে, আপনি একটু আগে প্রসঙ্গটা উল্লেখ করলেন যে এত বড় বেকার সংখ্যা কখনো দেশে হয়নি। আপনি হাউ ডু ইউ এক্সপেক্ট যে বেকার ইন ওয়েস্ট বেঙ্গল এন্ড বেকার ইন জম্মু কাশ্মীর উইল বি ডিফারেন্ট? এখানে কি 370 আছে? বেকার সমস্যা আমি ধরে আপনার ফিগারটা ঠিকই বলছেন। তো বেকার সমস্যা এই মুহূর্তে চূড়ান্ত, গত 45 বছরে বেকারত্বের এই ফিগার ছিল না, কিন্তু যখন বেকারত্বের ফিগার এর থেকে বেটার ছিল তখন কাশ্মীরের সামান্যতম উন্নতি হয়েছে। এবার উন্নতি হয়েছে, তো এবার আপনি তো করাপশন আটকাতে পারেননি। আপনি এখান থেকে কেন্দ্রে যা টাকা গেছে তার একটা বড় অংশ, অত্যন্ত সঠিক কথা বলেন এক্ষেত্রে বহুজন, যে 3-4টে পরিবারের মধ্যে ভাগাভাগি হয়েছে। ঠিক যে মডেলে আমাদের দার্জিলিংকে শান্ত রাখা হয়। তাহলে এইবার প্রশ্নটা আসছে যে দার্জিলিং এ ডিজিএইচসি বলুন, জিটিএ বলুন, যদি দুর্নীতি একটা ইস্যু হয়, দ্য অল্টারনেট সলিউশন এটা নয় যে জিটিএ তুলে দেবো। অল্টারনেট সলিউশন এটা নয় যে কাশ্মীরের যে মডেলটা ছিল সেই মডেলের যদি কোনো পরিবর্তন দরকার হয় বিনা আলোচনায়। আমি বলছি 70 বছরের সমস্যাটা আপনি একদিনের জন্য এই আত্মসমীক্ষা রিপোর্ট পার্লামেন্টে প্লেসড হলো। আমি বলছি যে কোনো পরিবর্তনের পক্ষে উদার হয়ে যদি ভাবতেও চান, তাহলে কোথায় সেই আত্মসমীক্ষা? আমি বলছি 370টা
না, এটা সমাধান কিনা তা তো ভবিষ্যতে বোঝা যাবে, কিন্তু আমার বক্তব্য 70 বছরে সমাধান এলো না কেন? এবার এলো না কেন? শুধু তো বিজেপির সরকার নয়, অনেক বেশি সময় ধরে কংগ্রেসের সরকার ছিল, ওখানে রিজিওনাল গভর্নমেন্ট যারা ছিলেন অলসো দ্য ফেল। কেন কাশ্মীরের মানুষের যে অ্যালিয়েনেশনটা তৈরি হচ্ছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ওখানকার স্থানীয় সরকার, সেই অ্যালিয়েনেশনের দায়িত্ব কাউকে নিতে হবে। আমি বলছি আজকের যদি মনে করি যে সব মানুষ খারাপ, কেন কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন যদি মনে করেন, বিচ্ছিন্নতায় কি ইন্ধন ছিল না? না, আমি বলছি যে আমরা যদি মেইন স্ট্রিম ইন্ডিয়ান বলে যারা নিজেদের ক্লেম করছি, তারা যদি এখন আমি কাশ্মীর সমস্যাকে দেখতে চাই, তাহলে কাশ্মীরের মানুষের কনফিডেন্স আর্ন করা দরকার। আপনারা অনেকেই আলোচনা করলেন পঞ্চায়েতের পর কাশ্মীরের মানুষ আসতে চাই, তাহলে আমার কথা হচ্ছে যদি আসতে চাইছে মানুষ, সেই সময় কেন আমি হিন্ড্রেন্সটা তৈরি করছি 370 পলিটিক্যাল ইন্টারেস্টে? বিকজ বিজেপির পলিটিক্যাল এজেন্ডা সাকসেসফুল। পার্থদা যেটা বলছেন, আপনি বলছেন বিজেপির পলিটিক্যাল গেইন হচ্ছে, কিন্তু ভারতবর্ষ অ্যাজ এ হোল, ভারতের মানুষের পলিটিক্যাল লস হলো লং রান। আমি এখানে দুটো পয়েন্ট বলবো। যখন 89-এ মেইন সমস্যাটা শুরু হয়, মেহবুবা মুফতির বোনকে কিডন্যাপ করে, ওর বাবা হোম মিনিস্টার, বিপি সিং প্রাইম মিনিস্টার, মানে তুল কালাম হলো, কাশ্মীর প্রায় চলে যাচ্ছে। টিভিতে বারবার বেনজির ভুট্টো বলছে আর 1 हफ्ता 2 हफ्ता में কাশ্মীর हमारा हो जाएगा। এনিওয়ে আর্মি অ্যাক্টেড, কাশ্মীরটাকে রক্ষা করা হয়েছে। তারপরে আর্মি যখন একটা অপারেশন প্ল্যান করলো, তার সেন্টার অফ গ্র্যাভিটিটা ছিল সিটিজেন অফ কাশ্মীর। মানে ওইটার এটা হচ্ছে যে কাশ্মীরের জনসাধারণের যা প্রাপ্য সেটা যেন ও পায়, ওর এই পাওয়ার ব্যাপারে যে কোনো বাধা সৃষ্টি করবে মিলিটারিরা, তাদের নিউট্রালাইজ করা হবে। কিন্তু এইটা চলছিল, যেটা উনিও বললেন। তারপরে বোধহয় গত 2015-তে এটাকে রিভিউ করা হলো যে এই সেন্টার অফ গ্র্যাভিটিটা কারেক্ট কিনা। যখন দেখা গেল এই সেন্টার অফ গ্র্যাভিটিটা কারেক্ট নয়, কারণ 41% ফান্ড মিলিটেন্টদের হাতে, লিমিটেড ফ্যামিলিদের হাতে। এটা আমাদের তখন কি করলো যে নাও সেন্টার অফ গ্র্যাভিটি টু বি শিফটেড টু দ্য মিলিটেন্ট, খোঁজো আর মারো, অপারেশন অল আউট, কারণ এদের আর রাখা যাবে না করে। সেইটাতে কিন্তু একটা সাফল্য হয়েছে আমাদের আর্মি। অনিল দাস, রাইট, আমি এগ্রি করছি আপনার সাথে। আপনি যে পয়েন্টটা বললেন, আমি আপনাকে একটা জিনিস ভাবতে বলবো। খালিস্তান মুভমেন্ট, হ্যাঁ, সেখানেও এই অ্যাপ্রোচের কথা ছিল যে সেখানে দাঁড়িয়ে যে পারহ্যাপস যে বন্দুকের বদলাটা হচ্ছে বন্দুক দিয়ে অ্যাচিভ করা সম্ভব, বাট উই ওয়েন্ট থ্রু দ্য হোল হিস্ট্রি। যে খালিস্তান মুভমেন্টে কিন্তু এটা হয়নি। যে দমন নীতি নিয়ে চিরস্থায়ী সমস্যার সমাধান পাওয়া যায় কিনা, আমি দ্রুত একবার হ্যাশট্যাগ সঙ্গে সুমন দিয়ে যারা সারাদিন এই বিষয়ে মন্তব্য লিখলেন, দ্রুত একটা বাছাই মন্তব্য দেখে নেব। স্বপন কর, এখন আক্ষরিক অর্থেই কাশ্মীরের ভারতভুক্তি সম্পূর্ণ হলো, বাকি রইল পাক অধিকৃত কাশ্মীর। কিরণ ঘোষ লিখছেন, কাশ্মীরে 370 ওঠার পর নাকি দেশের সমস্ত বেকার কাশ্মীরে চাকরি পাবে, তাহলে 370 ধারাহীন রাজ্যগুলোতে এতদিন সেটা হলো না কেন? ছবি ভট্টাচার্য লিখছেন, কাশ্মীর নিয়ে সরকারের সিদ্ধান্ত সঠিক, সাহস না থাকলে এই পদক্ষেপ করা যায় না। দিব্যেন্দু চট্টোপাধ্যায় লিখছেন, সঠিক নেতৃত্বের অভাবে দিশাহীনতায় ভুগছে কংগ্রেস। সুভাষ ঘোষ যা লিখছেন, বৈষম্যের অবসান ঘটিয়ে মোদী সরকার দেশবাসীর মন জয় করে নিলেন। সুদীপ্ত মজুমদার লিখছেন, কবে আমরা বুঝতে পারবো যে আগে দেশ পরে রাজনীতি। আমি দ্রুত এই অংশে আপনাদের দেখাতে চাইবো যে একদিকে লাদাখে এই সিদ্ধান্ত ঘোষণার পর খুশির হাওয়া, এবং পাশাপাশি বিভিন্ন আলোচনায় বারবার যাদের কথা ওঠে সেই কাশ্মীরি পণ্ডিতরা হঠাৎ একদিন সকালে যাদের ভিটে মাটি ছেড়ে জম্মুতে নেমে আসতে হয়েছিল, দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়তে হয়েছিল, এই সিদ্ধান্ত ঘোষণার পর তারা কি বলছেন। কাশ্মীরের স্বর্গীয় দৃশ্যপট দেখে স্বয়ং মুঘল সম্রাট জাহাঙ্গীর বলেছিলেন, পৃথিবীতে কোথাও স্বর্গ থাকলে সেটা কাশ্মীরে। রূপলী পর্দাতেও বারবার ধরা পড়েছে কাশ্মীরের সেই রূপের ছটা। পরিবেশগতভাবে আলাদা লাদাখের সৌন্দর্য চোখ টানার মতো। এবার সংসদে জম্মু কাশ্মীর পুনর্গঠন বিল পাশ করিয়ে জম্মু কাশ্মীর থেকে লাদাখকে আলাদা করে দিয়েছে মোদী সরকার। দুটিকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে। এর মধ্যে জম্মু কাশ্মীর হবে দিল্লি, পুদুচেরির মতো বিধানসভা সহ কেন্দ্রশাসিত অঞ্চল, আর লাদাখ হবে দমন দিউ, আন্দামান নিকোবরের মতো বিধানসভাহীন কেন্দ্রশাসিত অঞ্চল। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পর্যটকদের পছন্দের তালিকায় একেবারে উপরের দিকে থাকে জম্মু কাশ্মীর এবং লাদাখ। কিন্তু লাগাতার অশান্তি দেখে সেখানে যাওয়ার সাহস হয় না অনেকেরই।
এবার জম্মু কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল এবং প্রশাসনিক বিভাজনের পর সেখানকার পরিস্থিতি কেন্দ্রের আয়ত্তে আসবে বলে আশা করছেন অনেকে। এই সিদ্ধান্তে খুশি সেই কাশ্মীরি পণ্ডিতরা যারা দীর্ঘদিন নিজেদের ভিটে মাটিতে পা রাখতে পারেননি, যেমন নরেন্দ্র কল। সল্টলেকের বাসিন্দা নরেন্দ্র কলের আসল বাড়ি শ্রীনগরে, আত্মীয় স্বজনও রয়েছেন সেখানে। নরেন্দ্র স্ত্রী দুর্গাও কাশ্মীরের মেয়ে। একসময় তাদের বছরে দুবার করে কাশ্মীরে যাওয়া ছিল বাধা ধরা, কিন্তু তারপর বদলে যায় পরিস্থিতি। লাগাতার অশান্তির জেরে ১৯৮৯ সালের পর আর নিজের বাড়িতে যাওয়া হয়নি নরেন্দ্র দুর্গার। নরেন্দ্র মোদী সরকারের সিদ্ধান্তে কাশ্মীরে শান্তি ফিরবে বলে আশা করছেন নরেন্দ্রর মতো কাশ্মীরি পণ্ডিতরা। একটা চেঞ্জ আসতে পারে, which is required, and I personally feel this militancy উদ্ভবটা ছিল যে ওইখানে বেকার বেশি হয়ে বেকারি ছিল। তো এখন যদি কিছু ডেভেলপমেন্ট হয়, কিছু আয়ের স্রোত যদি বাড়ে, লোকেদের মানে মাস আয়ের স্রোত যদি হয় ওইখানে, তাহলে হয়তো একটু মিলিটেন্সি কমবে, আর তখন আমরা যেতে পারবো, আবার দেখতে পাবেন আবার নিজের জায়গা দেখতে পারবো। जाने का चांस मिले तो हम लोग जाएंगे, कोई ये नहीं है कि हम लोग जाएंगे ही जाएंगे। थोड़ा सा ठीक ठाक हो गया हम लोग जाएंगे। हम तो अभी गए नहीं, 30 इयर्स हो गए, गए नहीं 30 इयर्स। ডুরান্ড কাপে অংশ নিতে সোমবার রাতে কলকাতা এসেছে ফুটবল টিম রিয়েল কাশ্মীর। এই দলের ৭-৮ জন সদস্য কাশ্মীরের বাসিন্দা। বুধবারের ম্যাচে গোল করে রিয়েল কাশ্মীরকে জেতান দানিশ ফারুক, যাকে কাশ্মীরের রোনাল্ডো বলা হয়। ये वाली चीजें जो होती रहती है, कल को कोई और चीज भी होगी, तो फुटबॉल हमको यही सिखाता है कि कैसे आप इन चीजों को टैकल करके अच्छा खेल दिखाते हैं। তবে এরপর তারা কোথায় ট্রেনিং করবেন তা নিয়ে উদ্বিগ্ন দলে কর্ণধার। हमारी तो पूरी कोशिश होगी कि वहाँ ही जाके श्रीनगर में अपने होम ग्राउंड पे प्रैक्टिस करें, बट इट विल ऑल डिपेंड ऑन द सिचुएशन देयर। লাদাখকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলের সিদ্ধান্তে বেজায় খুশি সেখানকার সাংসদ থেকে বাসিন্দা সকলেই। সব মিলিয়ে ৩৭০ ধারা প্রত্যাহারের পর এখন নতুন করে আশায় বুক বাঁধছেন অনেকেই। সঞ্চয় মিত্র ও রক্তিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি প্রণয়দার কাছে যাব যে কার্যত গোটা দেশে এই রকম একটা ঐতিহাসিক সিদ্ধান্তের প্রেক্ষিতে একটা পালা বদলের স্বপ্ন দেখা হচ্ছে, তখন উত্তরপ্রদেশের এক বিজেপি বিধায়ক কতটা অসংবেদনশীল উক্তি করতে পারেন এবং তারপরও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না দলীয়ভাবে, নিঃসন্দেহে সেটা দেখিয়ে এই অনুষ্ঠানের এই অংশ শুরু করব। দেখুন, जम्मू कश्मीर के अवाम आज गुर्बत में जी रहे हैं, गरीबी में जी रहे हैं, उनको रिजर्वेशन का फायदा नहीं मिलता। সংসদে দাঁড়িয়ে অমিত শাহ বলছেন ৩৭০ ধারা প্রত্যাহারের নেপথ্যে মোদী সরকারের অন্যতম উদ্দেশ্য কাশ্মীরে উন্নয়নের জোয়ার আনা। আর উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক বলছেন ৩৭০ ধারা তুলে নেবার ফলে এবার কাশ্মীরের সুন্দরী মহিলাদের বিয়ে করা যাবে। এটা ভেবেই অনেকে উৎসাহিত হয়ে পড়েছে। और जो कुआरे हैं उनकी शादी हुई कराने में कोई दिक्कत नहीं। क्या दिक्कत है? पहला वहां देखो कितना महिलाओं पर कितना अत्याचार था। वहां की लड़की यदि किसी उत्तर प्रदेश के छोरे से शादी कर ले तो उसकी नागरिकता खत्म। बाहर की नागरिकता अलग, कश्मीर की अलग, यानी एक देश दो विधान। এখানেই থামেননি এই বিজেপি বিধায়ক। কাশ্মীরি মেয়েদের বিয়ে করার সুযোগ খুলে যাওয়ায় ভিন রাজ্যের সংখ্যালঘুদেরও উৎসাহিত হবার যথেষ্ট কারণ আছে বলে মনে করছেন তিনি। जो मुस्लिम कार्यकर्ता है, अगर इनको यहाँ पर थोड़ी खुशी मनानी चाहिए, शादी वहां करो ना कश्मीरी गोरी लड़की से, खुशी मनानी चाहिए। लगी पूरे चाहे हिंदू मुसलमान कोई हो, ये पूरे देश के लिए एक उत्साह का विषय है। বিজেপি বিধায়কের এহেন মন্তব্যে সমালোচনার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। বিজেপির দৃষ্টি শুধু ৩৭০ উদ্যোগ করে না, কাশ্মীরি সুন্দরী মহিলাদের প্রতি তাদের নজর। তার মানে এরকম বহু বিধায়ক আছেন যারা ওদিকে নজর দিয়ে বসে আছে। এটা একটা ভয়ের কারণ। রাজনীতি এখন এত নিচের লেভেলে নেমে এসছে এবং খুব নিচের লেভেলে কথা বলা মানুষরা রাজনীতির অঙ্গনে ঢুকে পড়েছে, তার ফলে এই ধরনের মন্তব্য হয়। যদিও এত কিছুর পরেও নিজের বক্তব্যেই অনড় উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক। তিনি বলেন এখন যে কেউ কাশ্মীরের তরুণীদের সঙ্গে কোনো সমস্যা ছাড়াই বিয়ে করতে পারবেন, তিনি সেটাই বলেছেন। আর এটাই সত্যি। কেউ বলছেন জাতীয়তাবাদ, কেউ বলছেন কাশ্মীরের প্রকৃত উন্নয়ন। ৩৭০ ধারা প্রত্যাহারের নেপথ্যে বিজেপি নেতৃত্ব যখন নানা চুক্তি দিচ্ছে, তখন বিজেপি বিধায়কের এহেন মন্তব্যে অস্বস্তিতে দল। এক একজনের ভাষা এরকম, বহু লোক বহুভাবে বলছে, মনের ইচ্ছা প্রকাশ করেছেন, অনেকে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। কালকে পার্লামেন্টের প্রধানমন্ত্রী ঢোকার সময় যে ধরনের উন্মাদনা স্লোগান চলেছে, সেটাও হয়তো পরম্পরাই নয়, কিন্তু মাননীয় অমিত শাহ বলেছেন যে যখন মানুষের উচ্ছ্বাস, মনের ইচ্ছা প্রকাশ হয়, তখন এই পদ্ধতি ধরে রাখা যায় না, ভাষা নিয়ে আপত্তি থাকতেই।
এতদিন কাশ্মীরের কোনো মহিলা ভিন রাজ্যের কাউকে বিয়ে করলে তিনি ও তাদের উত্তরাধিকারীরা সম্পত্তি থেকে বঞ্চিত হতেন। ৩৭০ ধারা প্রত্যাহারের পর আর তা হবে না। আর এই প্রেক্ষাপটে বিজেপি বিধায়কের এই বিতর্কিত মন্তব্য। তবে বিজেপি বিধায়কের বিতর্কিত মন্তব্য এই প্রথম নয়। এর আগে চলতি বছরের জানুয়ারি মাসে একটি অনুষ্ঠানে তিনি বলেছিলেন, যারা এদেশে নিজেদের নিরাপদ বলে মনে করেন না তারা দেশদ্রোহী, তাদের এদেশে থাকার কোনো অধিকার নেই। আমায় মন্ত্রিত্ব দেওয়া হলে আমি ওদের গায়ে বোমা বেঁধে বিস্ফোরণ করিয়ে দিতাম। এবার কাশ্মীরি মহিলাদের বিয়ে করা নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি বিধায়ক বিক্রম সাইনি। দীপক ঘোষ ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। প্রণয়, এটা ভাষার সমস্যা নয়। একজন বিধায়ক, একজন জনপ্রতিনিধি, তিনি প্রকাশ্যে দাঁড়িয়ে বলছেন, শুধু নয় তার বক্তব্যে অনড় থাকছেন যে কাশ্মীরের ফর্সা মহিলাদের বিয়ে করতে পারবেন, অবিবাহিতরা কাশ্মীরে গিয়ে বিয়ে করতে পারেন। এইসব কি, আমি বলছি গ্রেফতার হওয়া উচিত। দলের বহিষ্কার তো অনেক পরের ব্যাপার। দেখুন, নিঃসন্দেহে যিনি বলেছেন এটা ঠিক বলেননি, এটা দলেরও বক্তব্য না। এবং হাজার হাজার মানুষের, সেনাবাহিনীর আধিকারিকদের প্রাণ গেছে, এটা দলের বক্তব্য না। কেউ এটা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কেউ এটা পেছনে আপনারা কাশ্মীরকে দায়ী করেন, কেউ এটা সমর্থন করবে না। এটা একদমই দলের বক্তব্য না। এবং আমি আপনাকে বলছি, এই কথা জঙ্গিদের ইন্ধন যোগাবে, পাকিস্তানকে ইন্ধন যোগাবে, এবং হয়তো এটা আন্তর্জাতিক স্তরে ব্যবহার করা হবে আমাদের দেশের বিরুদ্ধে। আমি তো বলছি সেই জন্যই তো প্রতিবাদ করছি। এবং আপনি নিশ্চিত থাকুন যে কোনো না কোনো ব্যবস্থা হবে। এর আগে আপনি জানেন যে হরিয়ানার একজন বিধায়ক আমার রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে কিছু আপত্তিজনক কথা বলেছিলেন, তারপর কিন্তু তাকে সাসপেন্ড করা হয়েছিল কিছুদিন পরে। তো এইরকম কথাকে দল সমর্থন কিন্তু হবে। কিন্তু আমি পার্থদার আগের তখন সুযোগটা পাইনি, একটু উত্তরটা দিতে হবে। আমি সেই উত্তরে আসবো, তার আগে দেখাবো যেটা আমাদের কাছে আরো উদ্বেগের। এটা গোটা দেশে একজন মানুষ বলছেন বা ভাবছেন এমন নয়, কেউ পারভার্সন বলতে পারেন, কিন্তু গুগল সার্চ দেখাচ্ছে ম্যারি কাশ্মীরি গার্লস। এতে সার্চ হয়েছে গোটা দেশ জুড়ে, এবং 1 নম্বরে আছে কেরল রাজ্য, যেখানে সাক্ষর মানুষের সংখ্যা 100%, সেটায় 1 নম্বরে। এবং দুর্ভাগ্যের সব থেকে বড় অংশটা এবার বলি, 6 নম্বরে আমাদের এই রাজ্য পশ্চিমবঙ্গ। দেখুন, কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করে নিয়েছে কেন্দ্রীয় সরকার। উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক বলছেন, কাশ্মীরের সুন্দরী মহিলাদের বিয়ে করার জন্য ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে গুগলে সার্চ করার ক্ষেত্রেও এক নতুন প্রবণতা সামনে এলো। রাতারাতি কাশ্মীরি মেয়েদের বিয়ে করার সুলভ সন্ধান জানতে উদ্গ্রীব হয়ে পড়েছেন অনেকেই। গত 3 দিনে গুগল সার্চিং এ যতবার ম্যারি কাশ্মীরি গার্ল সার্চ করা হয়েছে, তার মধ্যে প্রথম স্থানে রয়েছে কেরলের বাসিন্দারা, তারপর কর্ণাটক, তৃতীয় স্থানে দিল্লি, চতুর্থ স্থানে মহারাষ্ট্র, পঞ্চম স্থানে তেলেঙ্গানা। ম্যারি কাশ্মীরি গার্ল সার্চিং এ ষষ্ঠ স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। কাশ্মীরি মেয়েদের নিয়ে সার্চ করার ক্ষেত্রে প্রথম স্থানে রয়েছে ঝাড়খণ্ড ও উত্তরাখণ্ড। এক্ষেত্রে 16 নম্বর স্থানে আছে পশ্চিমবঙ্গ। ৩৭০ ধারা প্রত্যাহারের পর থেকেই হঠাৎ করে কাশ্মীরি গার্ল নিয়ে জানার ইচ্ছে কেন বেড়ে গেল নেটিজেনদের? এর উত্তর সরাসরি না মিললেও একটা জিনিস লক্ষণীয়, কাশ্মীরি মেয়েরা ভিন রাজ্যের কাউকে বিয়ে করলে সম্পত্তি থেকে বঞ্চিত হতেন। কিন্তু জম্মু কাশ্মীর বিশেষ মর্যাদা হারানোর পর কাশ্মীরের মেয়েরা ভিন রাজ্যের কাউকে বিয়ে করার পরও সম্পত্তির অধিকারী থাকবেন। তাহলে কি রাজকন্যার সঙ্গে রাজপাট লাভের স্বপ্নেই নেটিজেনদের এই হঠাৎ আগ্রহ? এবিপি আনন্দ। আনফরচুনেট, দুর্ভাগ্যজনক, এর বাইরে কিচ্ছু বলার নেই। আমি একটা এখনো আমার কানে ভাসছে, অমিত শাহ যখন জবাবি ভাষণ দিচ্ছিলেন, উনি একটা স্পষ্ট করে বলছিলেন যে এই যে উদ্যোগ ৩৭০ ধারা বিলোপ, তার মধ্য দিয়ে কাশ্মীরের মহিলাদের ক্ষমতায়ন ঘটবে, কাশ্মীরের উইমেন কমিশন নেই, সেই উইমেন কমিশন হবে। মানে আমি বলছি, আমাদের কতটা লজ্জার বিষয় যে আমাদের কাশ্মীর একটি রাজ্যের মহিলাদের সম্পর্কে সাধারণ ধারণাটা কি আমাদের অন্য রাজ্যের মানুষের। মানে যে বিধায়ক ওই ধরনের কথা বললেন, তারপর এবং তার বক্তব্যে পরবর্তী সময় অনড় থাকলেন। আমি বলছি যে মানে এটার জন্য সময় লাগার কথা সুমনদা, এটা তো সরাসরি তাকে বরখাস্ত করার দরকার। মানে আপনি বলছেন সাসপেন্ড কেন, বরখাস্ত করা দরকার জেলের মধ্যে, পুলিশ এবং পরিষ্কার একজন মানে মহিলাদের সম্পর্কে যে ধরনের উক্তি করলেন, এটা সামগ্রিকভাবে কিন্তু উনি আইনটাকে ভঙ্গ করেছেন, অর্থাৎ একেবারে সরাসরি ডিফরমেশনে তো গেছেনই এবং মর্যাদা হানি করেছেন। আমার পরিষ্কার উইমেন কমিশন দিল্লিতে যে আছে, ন্যাশনাল উইমেন কমিশন, তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নিবে না? দ্বিতীয় যেটা আমি খুব দুঃখের সাথে বলছি যে এক একজনের ভাষা এক এক রকম। এই বলে যদি রাজ্য বিজেপি সভাপতি এটাকে জাস্টিফাই করবার চেষ্টা করেন, আমি মনে করব যে দলটা ক্ষমতার কথা ভাবছে 2021 সালে, তাদের কিন্তু আরো বেশি সংযত হওয়া উচিত।
বিশেষ করে তার সভাপতিকে, কারণ ওই ধরনের ল্যাঙ্গুয়েজকে সমর্থন করা যায় না। আমার মা আমার ভাই বোনকে যদি কেউ এরকম ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, আমি সেই ল্যাঙ্গুয়েজকে সমর্থন করব। এবং বারবার দেখবেন জাতিসত্তার আন্দোলনে এই ধরনের অসংবেদনশীল উক্তি আগুন লাগিয়ে একেবারে বারবার দেখা গেছে যে এই ধরনের কমেন্টকে কেন্দ্র করে আন্তর্জাতিক স্তরে যেমন ভারত বিরোধী তক এগুলোকে ব্যবহার করবে। এবং জম্মু কাশ্মীরের সাধারণ মহিলারা যদি প্রতিবাদ করে, সেই প্রতিবাদটা ন্যায় সঙ্গত হবে। তখন আপনি যদি বলেন যে আইন শৃঙ্খলা তখন মানা যায় সেটা। মমতা বন্দ্যোপাধ্যায় চেন্নাইতে ফারুক আব্দুল্লাহ যে বক্তব্য রেখেছেন তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সরাসরি আসছে সেই বাইট। We can provide the battle also for against any atrocities, against any dictatorship, against any fascism. Today I thought that Farooq Abdullah ji should have attended this meeting, but he is not able to come. Yesterday I have seen a video, if it is correct, he was just crying. Today he is not available because we do not know what is their whereabouts. Some political party can take a decision. If they are going to take a decision against of any state or in favor of any state, they have to take into confidence to the people. প্রণবাবু, যে ফারুক আব্দুল্লাহর বক্তব্য এই অনুষ্ঠানে আরেকবার দেখালাম, সেই প্রসঙ্গে একদম মানে জেনুইন ফুটেজ এটুকু বলা যায়। না, ফারুক আব্দুল্লাহ যেটা বলছেন যে ওনাকে গৃহবন্দী করা হচ্ছে, দেশের হোম মিনিস্টার যখন পার্লামেন্টে দাঁড়িয়ে দায়িত্ব নিয়ে বলে, তার মধ্যে কিন্তু তার মানে কোনো দম আছে। আর সেকেন্ড হচ্ছে সাংবাদিকরা পৌঁছালো কি করে? যদি উনি গৃহবন্দী দায়িত্ব নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রককে মিথ্যে কথা বলে, না উনি বলতেই পারেন, তাহলে সাংবাদিকরা পৌঁছালো কি করে? কেউ যদি গৃহবন্দী থাকে, কেউ যদি অ্যারেস্টেড থাকে, তাহলে আপনাদের সাংবাদিকরা গিয়ে বাইট নিচ্ছে কি করে? তাকে তো আগে আটকে দেবে। আপনারা তো অন্যদের যাদেরকে অ্যারেস্ট করেছে তাদেরকে শুধু মনে করিয়ে দিই, লালু প্রসাদ যাদব যখন লালকৃষ্ণ আদবানিকে রথযাত্রার সময় আটকে গৃহবন্দী করে রেখেছিল, তখনও কিন্তু সাংবাদিকরা সেখানে পৌঁছেছিল। ইনফ্যাক্ট আনন্দবাজার পত্রিকায় পৌঁছেছিল। না, আমি তো বললেন, অমিতজি তো বললেন সাংবাদিকদের পৌঁছানো নিয়ে কাজ করা যায় না। যদি উনি আসতে চান, বেরোতে চান, উনি বেরিয়ে দেখুন না, সাংবাদিকের সামনে বেরোক। কেউ যদি উনাকে আটকায়, তখন তো উনি বলবেন গ্রেপ্তার হয়েছে। না, আমার পার্থদা উত্তর দিতে হবে। বলতে দিন। পার্থদা যে কথাগুলো বলে গেলেন, আপনারা দেখেছেন যে দীর্ঘদিন ধরে কাশ্মীরে যখন কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদীরা আমাদের দেশের সেনাবাহিনীকে পাথর ছুঁড়েছে, যখন তাদের উপর আক্রমণ করেছে, এই বামপন্থীরা কলকাতার রাস্তায় মিছিল করে আত্মনিয়ন্ত্রণের অধিকার বলে মিছিল করেছেন, সেই উগ্রপন্থীদের গ্লোরিফাই করেছেন। এবং তাদের জন্যই আজকে এই কাশ্মীর সমস্যার যে সমাধান, আপনারা তাদের জন্য অ্যাডভোকেসি করেছেন। আপনারা তাদের জন্য অ্যাডভোকেসি করেছেন। আজকে আপনারা পরিষ্কার করুন, আপনারা 370 দ্বারা বিপক্ষে। আপনারা বলুন 370 দ্বারা পক্ষে না বিপক্ষে? আগে সেটা বলুন। আপনারাই বাতিল করছেন। আমি বললাম এটা একটা ব্লান্ডার, হিস্টোরিক ব্লান্ডার হচ্ছে। আমি আপনাকে বললাম এই দেখুন, একটা সময় ভারতবর্ষের পার্লামেন্টে কমিউনিস্টদের 70টা এমপি থাকতো, আজকে আপনাদের 7টা এমপি নেই। আপনি এই কাজ করলেন, কারণ হচ্ছে আপনারা জনবিচ্ছিন্ন। আগামী 10 বছর পরে জনবিচ্ছিন্ন হবেন। আপনি আগামী 10 বছর সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। দেশের সাথে আমি বলছি এই কারণের জন্য যে এই দেশের সাথে বিশ্বাসঘাতকতা আপনারা করলেন। আমি বললাম যে এই দেশের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান, আপনারা বলেছিলেন আপনি ভাবছেন চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান, আপনারা বলেছিলেন আপনি আজকে আলোচনায় আপনারা চিরদিন অ্যাডভোকেসি করে আসছেন বিচ্ছিন্নতাবাদীদের জন্য। আপনি যদি বিনা আলোচনায় বিচ্ছিন্নতাবাদীদের অ্যাডভোকেসি করে আসছেন, আজকে আপনাদের দেখাবো যে সুষমা স্বরাজ শেষ টুইটে এই 370 ধারা বিলোপের সমর্থন জানালেন। তার কয়েক ঘন্টা পরে তিনি এই পৃথিবী ছেড়ে চলে যান। সুষমা স্বরাজ, যাকে আজকে শ্রদ্ধা জানালো গোটা দেশ। প্রধানমন্ত্রী, আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আজকের দিনটি দেখার জন্যই জীবনে অপেক্ষা করেছিলাম। জম্মু কাশ্মীরে 370 ধারা তোলা নিয়ে মঙ্গলবার সন্ধে 7:23 টুইট করেছিলেন প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। তখন কেউ আন্দাজও করতে পারেনি সুষমার আনন্দের দিন কয়েক ঘন্টার মধ্যেই বদলে যাবে বিষাদে। এই টুইটের কিছুক্ষণের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হন সুষমা স্বরাজ। তড়িঘড়ি দিল্লির এইমস হাসপাতালে নিয়ে গেলেও আর ফিরিয়ে আনা যায়নি প্রাক্তন বিদেশমন্ত্রীকে। মঙ্গলবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দেশের প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ।
হৃদরোগে আক্রান্ত হওয়ার মাত্র মিনিট 10 আগে সুষমা স্বরাজের সঙ্গে ফোনে কথা হয় বিশিষ্ট আইনজীবী হরিশ সালভের। তিনি জানিয়েছেন, পাকিস্তানের জেলেবন্দি ভারতীয় কুলভূষণ যাদবের হয়ে হেগের আন্তর্জাতিক আদালতে মামলা লড়ার জন্য প্রতীকী 1 টাকা পারিশ্রমিক নিতে যেতে বলেছিলেন সুষমা। বুধবারই সুষমার সঙ্গে দেখা করার কথা ছিল তাঁর। এদিন সকালে সুষমা স্বরাজের বাসভবনে যান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সুষমার বাসভবনে যান নরেন্দ্র মোদীও। প্রয়াত প্রাক্তন বিদেশমন্ত্রীর পরিবারের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। এদিন সুষমাকে তার বাড়িতে গিয়ে শেষ শ্রদ্ধা জানান উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, লালকৃষ্ণ আডবাণীরা। বিরোধীদের সঙ্গেও বরাবরই ভালো সম্পর্ক ছিল সুষমার। এদিন তার মৃত্যুতে শ্রদ্ধা জানাতে সুষমার বাসভবনে যান প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। একসময়ে শায়েরির মাধ্যমে এই দুজনের বাকযুদ্ধ জমে উঠেছিল লোকসভায়। তখন মনমোহন প্রধানমন্ত্রী আর সুষমা লোকসভার বিরোধী দলনেতা। তো হ্যায় উনসে ওয়ফা কি উম্মীদ जो जानते नहीं वफा क्या है। प्रधानमंत्री जी ने बीजेपी को मुखातिब करके एक शेर पढ़ा। उन्होंने कहा, हमको उनसे वफा की है उम्मीद जो नहीं जानते वफा क्या है। अध्यक्ष जी, आप जानती हैं शायरी का एक अदब होता है, शेर का कभी उधार नहीं रखा जाता। इसलिए मैं प्रधानमंत्री का ये उधार चुकता करना चाहती हूँ, एक नहीं 2 शेर पढ़ के। पहला, फिर उन पे उधार हो जाएगा। पहला, प्रधानमंत्री जी, कुछ तो मजबूरियां रही होंगी, कुछ तो मजबूरियां रही होंगी, यूं ही कोई बेवफा नहीं होता। तुम्हें वफा याद नहीं, हमें जफा याद नहीं। जिंदगी और मौत के 2 ही तो तराने हैं, एक तुम्हें याद नहीं, एक हमें याद नहीं। সুষমা স্বরাজের দীর্ঘ রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়ের অন্যতম 1999 সাল। তখন সদ্য রাজনীতিতে পা রেখেছেন সোনিয়া গান্ধী। কর্ণাটকের বেলারি লোকসভা কেন্দ্রে তার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন সুষমা। অনেকে সেই লড়াইকে ফরেন বহুর সঙ্গে ভারত কি বেটির লড়াই আখ্যা দিয়েছিলেন, যদিও শেষ পর্যন্ত পরাজিত হয়েছিলেন সুষমা। সোনিয়া প্রধানমন্ত্রী হলে তিনি মাথা নাড়া করে ফেলবেন বলেও একসময় হুঁশিয়ারি দিয়েছিলেন সুষমা স্বরাজ। যদিও 2004 সালে বিজেপিকে সরিয়ে কংগ্রেসকে ক্ষমতায় আনলেও সোনিয়া স্বেচ্ছায় প্রধানমন্ত্রীর চেয়ার ছেড়ে দিয়েছিলেন। এই তীব্র রাজনৈতিক লড়াইয়ের মধ্যেও দুজনের ব্যক্তিগত সম্পর্ক ছিল অটুট। বুধবার সুষমা স্বরাজের বাসভবনে গিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান সোনিয়া। অন্তিম যাত্রা শুরু হওয়ার আগে শ্রদ্ধা জানান রাহুল গান্ধীও। সুষমা স্বরাজের শেষ যাত্রায় মোদী, আডবাণীর পাশাপাশি উপস্থিত ছিলেন গুলাম নবী আজাদ, আনন্দ শর্মার মতো কংগ্রেসের শীর্ষ নেতারা। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সুষমা স্বরাজের শেষকৃত্য সম্পন্ন হয়। অশ্রু সজল চোখে স্যালিউট করে মাকে বিদায় জানান সুষমা কন্যা। এবিপি আনন্দ।